হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো আমাদের এবিটি সিরিজের কন্টিনিউশন চলছিল, তোমরা প্রত্যেকেই জানো। তো দেখো ফিজিক্সে আমরা ফার্স্ট ইউনিট 1 ইলেকট্রোস্ট্যাটিক্স, ইউনিট 2 কারেন্ট ইলেকট্রিসিটি আমরা 5টা সেট পর্যন্ত কভার করে এসেছি। বুঝতেই পারছি দেখো তোমাদের এক্সাম অনেকটা সামনেই এগিয়ে এসছে, অনেকটা এক মাস প্রায় এগিয়ে এসছে। তো আমাদের আর একটা ইউনিট করলে হবে না। আমি প্রিভিয়াস আমার লেকচারে আমি বলেও ছিলাম যে একটা ইউনিট নিয়ে আর ভিডিও করব না। তো এবার থেকে আমরা 2টো 3টা 4টা এরকম করে ইউনিট অনুযায়ী আমরা কিন্তু সলিউশন করব। তো সেই মতো দেখো আজকে আমরা চলে এসেছি 3 নম্বর পর্বে। তো 3 নম্বর পর্বে আমরা কি নিয়ে এসেছি? ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি কারেন্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, যেটা তোমরা ইউনিট 3, 4, 5 ওকে। তো 3, 4, 5টা আমরা একসঙ্গে করব। এবার দেখো অনেকেই তোমরা বলেছো, আমি আগের বারে যখন ভিডিওতে আমরা বলেছিলাম তোমাদের একটা মতামত জানতে চেয়েছিলাম। তো তোমরা অনেকেই বলেছো স্যার অপটিক্স দরকার, কার বলছো মডার্ন ফিজিক্স দরকার। ওকে, তো দেখো আমি যে তোমাদের সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে তোমরা একদম রিদিমে চলো। রিদিমে চলো কেন? দেখো একটা স্ট্র্যাটেজি মেনটেন করবে। কেমন? ইলেকট্রোস্ট্যাটিক্স হয়ে গেছে, কারেন্ট ইলেকট্রিসিটি হয়ে গেছে, এরপরে ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা দেখো একটু ইজি, বাট ম্যাগনেটিজম এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি কারেন্ট এতটা ইজি নয়, মানে যতটা তোমরা ভাবছো হয়তো। তো প্রথমে আমরা কি করব, একটু কঠিন জিনিসগুলো করে নেব। কেন কঠিন জিনিসগুলো আমি টাইম দিতে পারবো এখানে। এখন তাও আমাদের হাতে দেখো প্রায় 1 মাস মতো সময় আছে এক্সামকে। তো আমরা কিন্তু কঠিন জিনিসকে যদি আমরা একবার বারবার রিভিশন করি তাহলে কিন্তু আমরা কিন্তু ওটাকে রিকভারি করতে পারবো। কিন্তু যদি সহজ জিনিসগুলো এখন করে না, কঠিন জিনিসগুলো ফেলে রাখো, তাহলে কিন্তু তোমাদেরই বিপদ। লাস্টের দিকে তোমরা করবেই না, বেকার লাভ কিছু হবে না। তো দেখো মডার্ন ফিজিক্স অনেক সহজ, নো ডাউট, ক্লিয়ার। নেক্সট হচ্ছে অপটিক্স, যারা বলেছো অপটিক্সে, তো অপটিক্সও দেখো খুব একটা কঠিন জিনিস নয়। আর অপটিক্স ম্যাক্সিমাম তোমার থিওরিটিক্যাল কোশ্চেন হয়, অপটিক্সে বিশাল ম্যাথমেটিক্স আসে না। তো ওয়েভ অপটিক্স রয়েছে, ওয়েভ অপটিক্সের কিছু নিউমেরিক্যাল থাকে, আর বাকি কিন্তু ম্যাক্সিমামটাই থিওরি হয়। তো দেখো থিওরি তোমরা কম বেশি পড়েছো, নো ডাউট, হ্যাঁ। আর ওয়ান শট তোমরা তো দেখছো, আমার ওয়ান শট রয়েছে ওয়েভ অপটিক্সের উপরে, ওয়ান শট আমার ছাড়া রয়েছে দুটো, পার্ট 1 পার্ট 2 করে। তো তোমরা সেগুলো দেখো আর থিওরি গুলো ভালো করে পড়ো। অপটিক্সে যারা বলেছো যে স্যার অপটিক্সের এবিটি এটা আগে করার, তো তোমরা থিওরি ভালো করে পড়ে রাখো। আমি বারে আমি কথা দিচ্ছি এই মাসের মধ্যেই তোমাদের এবিটি শেষ করব, আর 3টা পার্টে শেষ করব। আমি আগের দিন বলে দিয়েছিলাম, আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে এইটা দেখো ইউনিট 4, 3, 4 এবং 5 ওকে। তো এটা একটা পার্টে আমরা 5টা ডেটে শেষ করব, 5টা সেট আমরা সেট করব। নেক্সট আমরা মডার্ন ফিজিক্স একটা পার্টে ধরবো, মানে একদম কোয়ান্টাম থেকে আপ টু হচ্ছে তোমার কমিউনিকেশন সিস্টেম, কোয়ান্টাম, অ্যাটমিক নিউক্লিয়াস, তারপরে হচ্ছে কি তোমার সেমিকন্ডাক্টর, ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন সিস্টেম। ওকে, ওই পার্টটা একবারে ধরবো। আর একটা পার্ট ধরবো অপটিক্স। ওকে, তো এই 3টা পার্টে আমরা শেষ করব। খুব বেশি হলে দেখো 15টা দিন সময় লাগবে। 15টা দিন তোমাদের কাছে আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। জানুয়ারি মাসের মধ্যেই শেষ করব। ওকে, তো দেখো আমি কেন এটা করালাম, তোমরা বলবে যে স্যার আমরা অপটিক্স বলছিলাম, অপটিক্স না করে কেন এটা করালাম। দেখো অপটিক্সে তোমাদের মার্কস আছে 14 নাম্বার, বুঝলে। আর এই 3টা ইউনিট থেকে তোমাদের মার্কস আছে 19 নাম্বার। ওকে, দেখো 19 নাম্বার, 14 নাম্বারের থেকে 19 নাম্বার মোর ভাইটাল ফার্স্ট। আর একটা কথা বলে দিই যে এটা ম্যাগনেটিজমটা অনেকটা ইজি নয় তোমাদের কাছে। ম্যাগনেটিজম দেখো তোমরা একদম ফার্স্ট পড়ছো। অপটিক্সে দেখো তোমাদের প্রিভিয়াস কনসেপ্ট রয়েছে, প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, এগুলো তোমরা জানো কম বেশি। তো এটা হচ্ছে তোমাদের কাছে একদম নিউ, তো এটা একটু কঠিন লাগতে পারে, তাই ভেবে আমি কিন্তু এই ইউনিটগুলোই করাচ্ছি। কেমন? তো তোমরা বেশি পাজল হয় না, তোমরা যেরকম করে গাইড করছে এইরকম করে তোমরা চলো, দেখবে অবভিয়াসলি ভালো রেজাল্ট হবে। দেখো আমরা দীর্ঘদিন তো করাচ্ছি না, আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। ওকে, তো তোমরা আমাদের শিডিউল অনুযায়ী ফলো করো, দেখবে অনেকটা বেশি সাকসেসফুল হবে। আর একটা কথা বলে দিই, যারা অনেকে কমেন্ট করছো যে স্যার গ্রুপ বি বাকি কোশ্চেন গুলো করান
বাকি কোশ্চেন গুলো করান বা গ্রুপ সির বাকি কোশ্চেন গুলো করান বা এমসিকিউর বাকি কোশ্চেন গুলো করান। তোমরা মনে হয় আমার স্ট্র্যাটেজিটা বুঝতে পারোনি আমি কি রকম ভাবে পড়াচ্ছি। শোনো, আমি এক একটা ইউনিট ওয়াইজ পড়াচ্ছি। তোমার সেট 1 এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপরে যত রকম কোশ্চেন আছে সেটা আমি সলভ করিয়েছি। তারপরে কারেন্ট ইলেকট্রিসিটির উপরে যত রকমের কোশ্চেন রয়েছে আমি সলভ করিয়েছি। আমি নিজে দায়িত্ব সহকারে খুঁজে কোশ্চেন চুজ করে তোমাদের এখানে দাগ নাম্বার লিখে দিচ্ছি, দিয়ে করাচ্ছি। কিন্তু এবার ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এগুলো থেকেও তোমাদের এই সাপোজ সেট 1 করাচ্ছি। তো সেট 1 এর যত রকম কোশ্চেন রয়েছে এই 3টা ইউনিটের উপরে, ওই 3টা ইউনিটটাই আমরা সমস্ত কোশ্চেন বেছেছি, দিয়ে সেখানে সলিউশন করছি। তোমরা ধীরে ধীরে পাবে। আমি টপিক ওয়াইজ করাচ্ছি, একটা সেট করাচ্ছি না। অনেকে হয়তো কনফিউজ হচ্ছ যে আর কোশ্চেন গুলো কোথায় গেল। হ্যাঁ, না, আমি টপিক ওয়াইজ করাচ্ছি। এই টপিকের উপরে যত রকমের তোমার সেটের কোশ্চেন আছে সেই আমি কোশ্চেন গুলো সলভ করেছি। কেমন? তো দেখো, একটু ভালো করে পড়াশোনা করো, যেরকম গাইড করছি ওই রকম করে তোমরা চলো, দেখবে অনেকটাই বেটার হবে। কেমন? অনেকটাই বেশি বেনিফিট হবে তুমি। ওকে, তো চলো এই কথাগুলো মাথায় রেখো। কেমন? চলো, তো দেখো আজকে আমাদের টপিকটা দেখো। টপিকটা হচ্ছে ম্যাগনেটিজম, যেটা হচ্ছে ইউনিট 3, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইউনিট 4 এন্ড এসি। তিনটা মানে এই দুটো মিলেই হচ্ছে তোমার ইউনিট 4। আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, দেখো এই 3টা ইউনিট নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। সেট 1 তোমাদের দেখো, সেট 1টা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে পেজ নাম্বার SC1। এই নম্বরের ফার্স্ট সেটটা নিয়ে আলোচনা করব। যত রকমের ম্যাগনেটিজমের উপরে যত রকমের কোশ্চেন রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে যত রকম কোশ্চেন রয়েছে, এসি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যত রকমের কোশ্চেন রয়েছে আমরা দেখো চুজ করেছি। চুজ করে আমরা তোমাদের জন্য কোশ্চেন টাইপ করে সিলেক্ট করে তারপরে করাচ্ছি। এমনটা নয় যে কোনো আমরা মিস্টেক করে যাচ্ছি ছাড়ছি। ওকে, চলো। আর বুঝতেই পারছো, দেখো তোমাদের ভালো লাগা চ্যানেল ফিজিক্স বিদ্যা, যারা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কেন দেখো তোমরা ফিউচারে অনেক বেশি বেনিফিট হবে। ক্লিয়ার? তো চলো নেক্সট দেখো, আমাদের এই ইউনিটের উপরে কত রকমের মার্কস আছে। ঠিক আছে, কত মার্কসের কোশ্চেন হবে আর কত নাম্বার। দেখো টোটাল হচ্ছে এখানে এই 3টা ইউনিটের মধ্যে টোটাল নাম্বার হচ্ছে 19। হিউজ মার্কস, বারে বারে বলছি হিউজ মার্কস রয়েছে। 19 মার্কসটা কম নয় কিন্তু। ওকে, আচ্ছা, টোটাল এই 3টা ইউনিটের উপরে 19 আছে। কেমন আসবে দেখো, এমসিকিউ তে তোমাদের কটা কোশ্চেন থাকবে? এমসিকিউ তে 5টা থাকবে। এই 3টা এমসিকিউ তে 5টা কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে এসএকিউ, মানে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন যেটা, সেটা থাকবে 2টো। ওকে, 2 নম্বরের কোশ্চেন মার্কস 2 থাকবে 2টো। ঠিক আছে, মানে 2 * 2 মার্কস 3 থাকবে একটা, 3 * 1। আর হচ্ছে 5 মার্কসের কোশ্চেন থাকবে একটা। ওকে, তাহলে দেখো হিসাব করো, 5 * 1 2 * 1 যাই হোক, মানে 1 * 5 হবে। তাহলে 5 2 2, তাই তো? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5 5 5 10। আচ্ছা, এটা হচ্ছে 4 7 2 9 19, তাই তো? দেখো এইটা হচ্ছে তোমাদের মানে কোশ্চেন আসবে। ঠিক আছে, পার সেটে তোমরা এরকম কোশ্চেন তোমরা পাবে। এমসিকিউ 5টা পাবে, এসএকিউ 2টো পাবে, আর 2 মার্কসের কোশ্চেন 2টো পাবে, 3 মার্কসের কোশ্চেন 3টা পাবে, আর হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন একটা পাবে। সরি, 3 নম্বরের কোশ্চেন একটাই পাবে। আচ্ছা, 5 মার্কসের কোশ্চেন একটা পাবে, দিয়ে টোটাল হচ্ছে দেখো 19। ক্লিয়ার? তো দেখো এই রকম আমাদের স্ট্র্যাটেজি। তো আমরা প্রত্যেকটা এই সেটের যত রকমের কোশ্চেন রয়েছে এই 3টা ইউনিটের উপরে আমরা সলভ করব। ওকে, বুঝতেই পারছো, দেখো মার্কস বেড়েছে মানে একটু ভিডিওটা লেন্দি হবে। তোমরা খুব বেশি কেউ স্কিপ করতে যেও না, কেন স্কিপ করলে বেকার ধরতে পারবে না, সেই মুখস্থ করাই হয়ে যাবে, লাভ কিছু হবে না। ওকে, আর আমি একটু ফাস্ট বলবো, তোমরা একটু যে যারা যারা বুঝতে পারছো না তারা কিন্তু অতি অবশ্যই একটু স্লো করে দাও, অথবা বারবার একটু রিপিট করে তোমরা একটু দেখে নাও। কেমন? আর একটা কথা, যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তোমরা অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। কেন পিডিএফ গুলো তোমরা কালেক্ট করো, পিডিএফ গুলো কালেক্ট করে নিজের হাতে প্র্যাকটিস করো, না হলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না, বারে বারে বলছি। তো পিডিএফ কালেক্ট করে তোমরা নিজের থেকে পড়াশোনা করো। তো এখন তো আমি তো মানে খুব একটা বেশি কাউকে দেখতে পাচ্ছি না তোমার গ্রুপে। আমার তো এই গ্রুপে খুব একটা বেশি কেউ জয়েন হচ্ছ না, জানি না। তোমাদের হয়তো নিজে থেকে নোটস তৈরি করে নিলে খুব ভালো, যে মানে
যদি তোমরা ভিডিওটা দেখে দেখে নোটস তৈরি করে নাও অতি অবশ্যই ভালো। তো যারা যারা আবার পরে তোমরা এই পিডিএফটা কালেক্ট করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেল বুঝতেই পারছো দেখো সব রকমের মানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা সেখানে শেয়ার করি। ওকে, তো চলো যারা যারা জয়েন হওনি মানে তোমরা চেষ্টা করে জয়েন হয়ে যাও। তো চলো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সেকশন 1 যেটাকে আমরা এমসিকিউ বলছি। ওকে, সেকশন 1 এমসিকিউ। তো এখানে 5টা এমসিকিউ আছে বললাম, তো 5টা এমসিকিউ আমরা করব। ফার্স্ট দেখো কি বলছে, 1 নম্বরে 1-4 একটি সুষম চুম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির উপর বল থাকবে কিন্তু টর্ক থাকবে না। বি অপশনে টর্ক থাকবে কিন্তু বল থাকবে না। সি তে বল ও টর্ক উভয় থাকবে। ডি তে বল টর্ক কোনোটিই থাকবে না। দেখো একটি সুষম চুম্বক ক্ষেত্রে একটি দণ্ড চুম্বককে স্থাপন করলাম। ওকে, সাপোজ এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছি। সাপোজ এটাকে আমরা বি বলছি নাকি। ওকে, দেখো বি ডাইরেকশন এদিকে। নেক্সট এবার আমি একটা বার ম্যাগনেটকে কি করলাম, এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাকে এস্টাবলিশ করেছি। ওকে, আচ্ছা বার ম্যাগনেটের এইটাকে আমরা বলছি দেখো নর্থ পোল, এটাকে আমরা সাউথ পোল বলছি, হ্যাঁ কি না। এইটাকে আমরা বলছি নর্থ পোল, এটাকে সাউথ পোল। তোমরা প্রত্যেকেই জানো একটা চুম্বকের দুটো পোল থাকে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। এবার এখানে কি হবে, এখানে একটা ফোর্স এখানে কাজ করবে। আর আমরা কি জানি, সাউথের যে পোল স্ট্রেংথ বা মেরু শক্তিটাকে আমরা মাইনাস কিউ দ্বারা রিপ্রেজেন্ট করব, কিউ এম ধরে নাও। আর এর পোল স্ট্রেংথটাকে আমরা প্লাস কিউ এম দ্বারা রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার, প্লাস কিউ এম রয়েছে, ওর জন্য ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে না ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন বরাবর। ওকে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন বরাবর। ক্লিয়ার, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন বরাবর। তাহলে ফোর্সটা কত হবে, কিউ এম ইনটু বি হবে, নাকি না। আবার এদিকে দেখো মাইনাস কিউ এম মানে পোল স্ট্রেংথটা নেগেটিভ, তাহলে এদিকে ফোর্সটা কত হবে, যে মাইনাস কিউ এম ইনটু বি। ক্লিয়ার, তাহলে এদিকে ফোর্সটা হচ্ছে এই ডাইরেকশনে, এদিকে ফোর্সটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার, এবার আমাদের কথা হচ্ছে যে এখানে নিট ফোর্স কত হবে। দেখো এখানে লব্ধি বলটা কত হবে, এফ নিট ফোর্স কত হবে না। দেখো দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট, মাথায় রাখো দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট, মাথার উপর ভেক্টর সাইন দিয়ে দাও। তাহলে এখানে টোটাল ফোর্স কত হবে না, কিউএমবি মাইনাস কিউএমবি। তাহলে টোটাল নিট ফোর্স কত, 0, কোনো ফোর্স থাকবে না। এবার আমরা আবার কি জানি না, কোনো একটা বার ম্যাগনেটের, ঠিক আছে, যদি আমরা ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স দিই, দুটো বিপরীত প্রান্তে ইকুয়াল অপোজিট এবং প্যারালাল ফোর্স দিই, তাহলে তার উপরে কি হয় বাবু, টর্ক কাজ করে, নাকি। তার উপর টর্ক কাজ করে, সে কোনো দিকে ডিসপ্লেসমেন্ট না হয়ে কি হবে, এরকম করে ওরিয়েন্টেশন হবে, এরকম করে ঘুরতে থাকবে না। তাহলে দণ্ড চুম্বকটা কি হবে, এরকম করে ঘুরতে থাকবে। তখন তার উপরে কি থাকবে, শুধুমাত্র টর্ক কাজ করবে। কেন, দুটো ফোর্স দেখো ক্যান্সেল আউট করে গেছে। এর উপরে রেজাল্টেন্ট ফোর্স কত দেখো 0 হবে, কেন এদিকে একটা ফোর্স এদিকে ইকুয়াল এন্ড অপোজিট, বাস 0 হয়েছে। নেট ফোর্স 0, কোনো রকম বল থাকবে না, কিন্তু টর্ক থাকবে, সে এরকম করে ঘুরতে থাকবে, ওরিয়েন্টেড, তার একটা ওরিয়েন্টেশন হবে, তাই তো, সেই রকম করে ওরিয়েন্টেশন হবে তার। ক্লিয়ার, তাহলে শুধুমাত্র টর্ক থাকবে কিন্তু বল থাকবে না। তাহলে দেখো কোথায় অপশন আছে, দেখো বল থাকবে কিন্তু টর্ক থাকবে না, ভুল। বি নম্বর দেখো, বি অপশনে টর্ক থাকবে কিন্তু কোনো বল থাকবে না। ক্লিয়ার, তাহলে এখানে আমার অপশন বিটা ঠিক, টর্ক থাকবে কিন্তু কোনো রকম বল থাকবে না, টর্ক থাকবে কিন্তু কোনো রকম বল থাকবে না। দেখো তাহলে তোমার নিট ফোর্স কত, 0, তো নিট ফোর্স 0 হয়ে গেল, ফোর্স 0 কিন্তু টর্ক থাকবে, তার একটা টর্ক থাকার জন্য সে এরকম করে ওরিয়েন্টেশন হবে। ক্লিয়ার, চলো নেক্সট আমরা কি করব, তাহলে বি অপশনটা ঠিক হলো, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না। দেখো আরেকটা কথা বলে দিই, তোমাদের এবিটিএ বইতে কিন্তু কোশ্চেন অনেক ভুল রয়েছে, অ্যানসারও অনেক ভুল রয়েছে। ওইটাকে তোমরা রেস্ট মেনে চলো না, যে বইতে এই অ্যানসার হয়েছে এই অ্যানসার নয় কেন, ঠিক আছে। তো বারে বারে বলছি, দেখো আমরা তো পড়াচ্ছি, আমরা ডিটেক্ট করতে পারি কোন কোশ্চেন ভুল কোন কোশ্চেন ঠিক। ওকে, আমরা অনেক ইনফরমেশন তোমার মিস্টেক রয়েছে বা কিছু কিছু রং ইনফরমেশন রয়েছে, তো সেগুলোকে আমরা কারেকশন করে দেখো কোশ্চেন সেট করেছি। ওই জন্য তোমরা আমাদের কোশ্চেন গুলোকেই ফলো করবে, বইকে একদম রেস্ট মেনে চলো না। নেক্সট
5 নম্বর দেখো পরাচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কাই এবং পরম উষ্ণতা T হলে তাহলে কি হবে এখানে কাইটা কার সঙ্গে প্রপোর্শনাল নাকি দেখো 1/T বলেছে B হচ্ছে প্রপোর্শনাল টু T তারপরে হচ্ছে কি প্রপোর্শনাল টু 1/√T D হচ্ছে কাই প্রপোর্শনাল টু আচ্ছা মানে তো √T ক্লিয়ার দেখো তাহলে কি হবে এখানে দেখো পরাচুম্বক পদার্থ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নাকি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে কি হয় 20 বিন্দু পাওয়া যায় নাকি সেখানে 20 ল কাজ করে তো নাকি 20 ল কি বলছিল না ওই চৌম্বকের চৌম্বক প্রবণতা কাই কার সঙ্গে প্রপোর্শনাল টু কত ছিল দেখো C/T বলেছিলাম এটা একটা কনস্ট্যান্ট 20 কনস্ট্যান্ট বলা হয় আর এটা হচ্ছে T মানে পরম উষ্ণতা মিট মানে তোমার হচ্ছে যে সাবস্টেন্সটা ধরেছিলাম তার পরম উষ্ণতা ক্লিয়ার লাস্টে আবার কুরি ভাইস ফর্মুলা থেকে আমরা কি জানতে পারলাম যে কাই প্রপোর্শনাল টু সি বাই প্রপোর্শনাল তখন ইকুয়াল হয়ে যাবে যখন সি আছে তখন ইকুয়াল দিয়ে দিবে ঠিক আছে কেন কনস্ট্যান্ট আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করলে তাহলে ইকুয়াল দেবে ঠিক আছে তাহলে এখানে কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে ওই জন্য তোমরা ইকুয়াল সাইন দিতে পারো তাহলে লাস্টে আমরা ফর্মুলাটা কি করেছিলাম না T - থিটা বলেছিলাম এটা কুড়ি টেম্পারেচার বলেছিলাম তাই না তাহলে এখানে পরম উষ্ণতার সঙ্গে কেমন সম্পর্ক T হচ্ছে পরম উষ্ণতা আর চৌম্বক প্রবণতা কেমন দেখো ইনভার্সলি প্রপোর্শনাল টু মানে কাই প্রপোর্শনাল টু 1/T ক্লিয়ার দেখো এটা একদম ইজি জিনিস তোমরা বই খুলবে যদি কারো মনে না থাকে তাহলে কুড়ি লটা দেখে নেবে ক্লিয়ার তাহলে কুড়ি ল হচ্ছে এটা চৌম্বক প্রবণতাটা তার পরম উষ্ণতার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল ক্লিয়ার আর লাস্টে এটা তার কারেকশন ফর্মুলা যেটাকে কুরি ভাইস থিওরি বলা হয় ওকে কুরি ভাইস ল তাহলে এখানে চলে এসো পরাচৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা এবং পরম উষ্ণতার সঙ্গে সম্পর্ক হচ্ছে 1 নম্বর অপশন এ কাই প্রপোর্শনাল টু 1/T কাই প্রপোর্শনাল টু 1/T ক্লিয়ার নেক্সট দেখো এখানে কি বলেছে এটা হচ্ছে কি তোমার 6 এর দাগের কোশ্চেন I = 5 + 10 sin ওমেগা মানে 100t এ প্রবাহ মাত্রার মান হবে অ্যাকচুয়াল প্রবাহ মাত্রার মান হবে নয় এখানে অ্যাকচুয়াল আরএমএস ভ্যালু হবে ঠিক আছে কারেন্ট বলে দিয়েছে এখানে কোশ্চেনটা আমার কারেকশন ঠিক করে নিয়ে আমি তো I = এত অ্যাম্পিয়ার তাহলে এখানে তোমাকে বের করতে বলছে IRMS কত হবে IRMS প্রবাহমান কত হবে এখানে IRMS এর ফর্মুলা তোমাকে বের করতে বলছে মানে ভ্যালুটা বের করতে বলছে কেমন চলো তাহলে কি করে বের করব আমরা দেখো I ফর্মুলা তো আমরা জানি দেখো I দেখো এখানে দুটো পদ্ধতিতে মানে তুমি মনে রাখতে পারবে যদি দেখো তোমাকে ফর্মুলা মুখস্থ করে রাখতে হবে দেখো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তো এইচএস এর পরে তো তোমাদের সব কম্পিটিটিভ এক্সাম রয়েছে তো তারা কিন্তু ফর্মুলাতে মুখস্থ করে যেও কেন ফর্মুলা এমন একটা জিনিস তোমার যদি মাথায় থেকে যায় তাহলে টাইমটা তোমার সেভ হবে অনেকটা এত বেশি ক্যালকুলেশন করতে হবে না আর যারা ফর্মুলা মনে করছো এত ফর্মুলা কি করে মাথায় থাকবে এত সাবজেক্ট তাই না তো তোমরা কি করবে তোমাদের প্রসিডিউরটা শিখিয়ে দিচ্ছি ভালো করে শিখে রাখো ওকে দেখো I = দেখো I0 প্লাস I1 sin ওমেগা t প্লাস I2 cos ওমেগা t যদি এরকম করে থাকে তাহলে তোমরা কি করো IRMS কি হয় জানো √I1 স্কয়ার স্মল ধরছি যখন তাহলে স্মল ধরতে পারো I1 স্কয়ার আরে I0 স্কয়ার প্লাস I1 স্কয়ার বাই 2 প্লাস I2 স্কয়ার বাই 2 ক্লিয়ার এই ফর্মুলা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে দিলে দেখো তোমার এক চান্সে आंसर হবে না হলে তোমাকে ভেঙে করতে হবে তো এখানে দেখো থার্ড টার্ম তো দেয়নি মানে আমি এটা তোমাকে এক্সট্রা করে রাখলাম থার্ড টার্ম এখানে দেয়নি দেখো কেমন তো তাহলে তোমার এই টার্মটা থাকবে না এখানে তাহলে তোমাদের এই টার্মটা থাকবে না শুধু দুটো টার্ম নিয়ে করবে দেখো आंसर আমি তোমাকে দুই রকম পদ্ধতিতে করেছি দেখো একদম ডাইরেক্ট বসাবো এখানে IRMS কত বসাবে IRMS সমান √12 কত হবে দেখো I0 স্কয়ার এখানে I0 সমান কত 5 দেখো 5 এর স্কয়ার প্লাস কত হবে I1 স্কয়ার বাই 2 I1 কত এখানে 10 দেখো তাহলে 10 স্কয়ার মানে 100 বাই 2 নাকি ওকে তাহলে 10 স্কয়ার 100 বাই 2 তার মানে এখানে কত হচ্ছে গো 25 50 মানে 75 নাকি তাহলে √12 75 তার মানে 28 64 6 4 64 আচ্ছা ওই যে তোমার দেখো 8 এর কাছাকাছি হবে 9 তো যাবে না 9 এর কাছে হবে না
এই যে দেখো তাহলে 8.66 রয়েছে, তাহলে অ্যানসার হবে দেখো 8.66 অ্যাম্পিয়ার। ওকে, 8.66 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? বেশ, এটা একটা দেখো, তাহলে অপশন ডি হলো এটা। এবার তুমি বলবে স্যার আমার ফর্মুলা মনে থাকছে না, কি করব? দেখো তোমার জন্য আইআরএমএস এখানে কি বলে? আইআরএমএস মানে স্কয়ার মিন রুট, মাথায় রাখবে। রুট মিন স্কয়ার নয়, স্কয়ার করব তারপরে মিন করব তারপরে রুট করব। ক্লিয়ার? তার মানে আগে আই কে স্কয়ার করে নি। দেখো আই স্কয়ার মানে কথা হচ্ছে দেখো মানে এটার হোল স্কয়ার, তো হোল স্কয়ার মানে কত? 25, মানে 5 এর স্কয়ার 25 প্লাস 10 এর স্কয়ার কত? 100, তারপরে হচ্ছে sin স্কয়ার 100t। ওকে, প্লাস কত গো? 2 ইনটু a b sin মানে a b, তাহলে 2 ইনটু a মানে কত? 5, b মানে কত? 10 অফ sin অফ 100t। ক্লিয়ার? এটা তোমার দেখো স্কয়ার, i কে স্কয়ার মানে হোল স্কয়ার ফর্মুলায় ফেলে নিলাম। এরপরে কি করব? মিন কি করে করি দেখো, i1 স্কয়ার মিন করব, মিনের চিহ্ন এরকম দিয়ে দিই আমরা। তাহলে এটাকে দেখো মিন করব কি করে? দেখো 25 এর মিন, 25 তো একটা ভ্যারিয়েবল নয়, 25 তো কনস্ট্যান্ট, তাহলে 25 বের করে নাও। ঠিক আছে, প্লাস এটা কত? 100। এবার হচ্ছে sin স্কয়ার 100t এর মিন প্লাস কত হবে? 2 5 10 আর 1 10 মানে 100, 100 sin 100t এর মিন, হ্যাঁ কি না? এবার এখানে তোমাকে একটা ভ্যালু মাথায় রাখতে হবে যে দেখো sin থিটা এর এভারেজ কত? 0, cos থিটা এভারেজ 0 হয়, আর স্কয়ার যত রয়েছে sin স্কয়ার থিটা এভারেজ হবে হাফ, cos স্কয়ার থিটা তার এভারেজ হবে হাফ। এই ভ্যালু চারটা তোমাকে মাথার মধ্যে আটকে রাখতে হবে। ওকে, যদি sin থিটা cos থিটা থাকে তাকে যদি এভারেজ করা হয় তাহলে 0 হবে, cos থিটার এভারেজ 0 হবে, sin স্কয়ারের ক্ষেত্রে শুধুমাত্র হাফ হয়ে যাবে, sin এর ক্ষেত্রেও হাফ হবে, cos এর ক্ষেত্রেও হাফ হবে। তাহলে শুধুমাত্র এখানে স্কয়ার টার্ম দেখো একটা রয়েছে, সেটাই হচ্ছে হাফ। দেখো 25 প্লাস কত হচ্ছে? 100 ইনটু হাফ, কেন? sin স্কয়ারের এভারেজ হাফ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো প্লাস কত? 100 ইনটু দেখো sin থিটা, sin থিটার এভারেজ কত বলেছি? 0। দেখো থার্ডটা মুড়ে গেল, তার মানে কত হয়ে গেল? 25 প্লাস কত? 100/2 মানে 50, মানে 75 হয়ে গেল। ঠিক আছে, এখনো কিন্তু স্কয়ার করিনি, শুধুমাত্র স্কয়ার করেছি, মিন করেছি, কিন্তু রুট ওভার করিনি। এবার রুট বসিয়ে দাও, তাহলে রুট ওভার অফ i স্কয়ার এভারেজ সমান তাহলে কত? রুট ওভার অফ 75, দ্যাট মিন্স 8.66 অ্যাম্পিয়ার। ওকে, যারা ফর্মুলা মাথায় রাখতে পারবে রাখবে, যারা যারা ক্যালকুলেশন তোমরা করবে হয়তো ভুলে গেছো, তোমরা কিন্তু ক্যালকুলেশন করবে। ক্লিয়ার? ভালো করে মাথার মধ্যে আটকে রাখো। এই সমস্ত কোশ্চেন দেখো যথেষ্ট ডেপথের কোশ্চেন। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার যেই লেভেলের কোশ্চেন, কিন্তু কিছু করার নেই, এইচএসএ দিয়েছে, দিলে তো ছেড়ে আসা যাবে না, করতেই হবে। খুব একটা বেশি কঠিন নয়। ওকে, মন দিয়ে করবে। নেক্সট কি বলেছে? যদি কোনো সলিনয়েডের পাক সংখ্যা 3 গুণ করা হয় তবে সাবেশাঙ্ক কত হবে? 1/3, 3 গুণ, 9 গুণ, 1/9। এটা ইজি দেখো। তাহলে একটা সলিনয়েডের সাবেশাঙ্ক কত হয়? L ইকুয়াল টু ফর্মুলা কি? L ইকুয়াল টু মিউ নট n স্কয়ার a বাই হচ্ছে L। দেখো এটা একটা সলিনয়েড, ঠিক আছে, এটা একটা সলিনয়েড। লেন্থ হচ্ছে, একদিকে কারেন্ট যাচ্ছে একদিকে কারেন্ট বেরিয়ে যাবে, লেন্থ হচ্ছে দেখো L। ওকে, আচ্ছা, ক্রস সেকশন এরিয়া মিন্স এইটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে a। কেমন? আর এখানে টোটাল পাক সংখ্যা কত? টার্ন নাম্বার, এই যে তার দিয়ে পাক খাওয়ালাম কত? পাক সংখ্যা ক্যাপিটাল N। ওকে, পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল N। ক্লিয়ার? তাহলে এটা আমরা ফর্মুলা জানি। এক্ষেত্রে দেখো ফর্মুলা মুখস্থ করতে হবে। এবার এর ক্ষেত্রে তুমি যদি বলো স্যার ফর্মুলা ডিডাকশন করব না, এক তো সময় নেই বাবু, আর তোমরা করতেও যেও না কেউ। ঠিক আছে, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে চলে এসো, সলিনয়েডের পাক সংখ্যা 3 গুণ করা হলে, আচ্ছা পাক সংখ্যা 3 গুণ মানে n প্রাইমটা কত হচ্ছে না 3 ইনটু n। ওকে, তাহলে l প্রাইম হয়ে যাবে। তাহলে l প্রাইম তো সব সমান, দেখো মিউ নট কনস্ট্যান্ট, ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হয়নি, লেন্থ চেঞ্জ করেনি, শুধুমাত্র পাক সংখ্যা বাড়িয়ে দেওয়া আছে 3 গুণ। তাহলে এখানে কি হবে? মিউ নট, তাহলে n প্রাইম মানে 3n স্কয়ার a বাই l
ক্লিয়ার? তার মানে কত হচ্ছে 9 ইনটু মিউ নট n স্কয়ার a বাই হচ্ছে l, আবার মিউ নট n স্কয়ার a সমান কত হচ্ছে না l, বসিয়ে দাও, তাহলে 9 ইনটু l হবে, দেখো 9 গুণ হবে, ঠিক আছে? তাহলে বর্তমান যে তার সাবেশাঙ্কটা কত হবে না আগের সাবেশাঙ্কের 9 মাল্টিপল, তাহলে কত হচ্ছে গো 9 গুণ। সি, অপশন সি কেমন? দেখো অপশন সি 9 গুণ আছে, তাহলে সাবেশাঙ্ক 3 গুণ বাড়ালে সরি ভাগ সংখ্যা 3 গুণ বাড়ালে সাবেশাঙ্ক কত হবে 9 গুণ বাড়বে। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না যার উপর, এটা একটা কন্ট্রাডিকশন রয়েছে এই কোশ্চেনের মধ্যে। তো এখানে আমি ডাইরেক্টলি বলতে পারবো না যে কম্পাঙ্কের উপরে, তোমাদের বইতে অপশন দিয়েছে দেখলাম কম্পাঙ্ক, ঠিক আছে? বাট দেখো কম্পাঙ্ক আমরা বলতে পারি ডাইরেক্ট ভাবে না ডিপেন্ড করলেও ইনডিরেক্ট ভাবে তোমরা কিন্তু কম্পাঙ্ক বা তরঙ্গের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ যেটা c বলো, সেটা তো মিডিয়াম ডিপেন্ডেন্ট অবভিয়াসলি তোমরা জানো, কেন c ইকুয়াল টু তোমরা কত জানো না রুট ওভার অফ এপসিলন নট মিউ নট, নাকি এপসিলন নট মিউ নট। তো দেখো যখন মিডিয়াম চেঞ্জ হয়ে যাবে তখন এপসিলন নটটা এপসিলন হয়ে যাবে, মিউ নটটা মিউ নট হয়ে যাবে, কেমন? কিন্তু এখানে মিডিয়াম ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ড করবে না কার উপরে তোমাকে বলছে না কম্পাঙ্ক, প্রাবল্য, তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এই তিনটার উপরে ইনডাইরেক্ট ভাবে কিন্তু ডিপেন্ড করে না, একদম হতে পারে না, বুঝলে? তো কিছু করার নেই আপাতত। তোমরা কম্পাঙ্ক তোমরা দেখো যত হায়ার ক্লাসে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে ফ্রিকোয়েন্সির উপরে অ্যাকচুয়াল ডিপেন্ড করে, ইনডিরেক্ট ভাবে ডিপেন্ড করে, একদম ডাইরেক্ট ভাবে না বললেও ফ্রিকোয়েন্সির উপর ইনডিরেক্ট ভাবে ডিপেন্ড করে, ওকে, বা ওয়েভলেন্থের উপরেও ডিপেন্ড করে। তো আপাতত তোমাদের ক্লাসের জন্য 12 এর জন্য তোমরা একটু দাগিয়ে রাখতে পারো যে ফ্রিকোয়েন্সি, ওকে? তাহলে কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে না, কম্পাঙ্কের উপরে ডিপেন্ড করে না, তোমরা ডাইরেক্টলি ডিপেন্ড করে না তোমরা বলে রাখতে পারো। অ্যাকচুয়াল যদি বলতে পারি ডিপেন্ড করে না, টেম্পারেচার উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? অন্যান্য কোনো মাধ্যমে তো প্রেসার, টেম্পারেচার এদের উপর ডিপেন্ড করে না, যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি, কিন্তু সবকটার উপরে ইনডিরেক্ট ভাবে ডিপেন্ড করে। ওকে, চলো কিছু করার নেই আপাতত, আমরা কম্পাঙ্ককে নিয়ে এগাবো, ফ্রিকোয়েন্সিটার উপর ডিপেন্ড করে না ডাইরেক্ট ভাবে। ক্লিয়ার? নেক্সট চলো দেখো সেকশন 2 গ্রুপ এ যেটা হচ্ছে এসএকিউ। দেখো আমরা দুটো সেট করে এসেছি, দুটো ইউনিট করে এসেছি, তাদের এসএকিউ ছিল না। তো এখানে দেখো প্রথম এসএকিউ রয়েছে। তো 2 এর 1 নম্বর, একটি ইলেকট্রন x অক্ষ বরাবর গতিশীল, y অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, তাহলে ইলেকট্রনের উপর প্রযুক্ত চৌম্বক বলের অভিমুখ কোন দিকে হবে? ভেরি গুড। দেখো তাহলে একটা ইলেকট্রন x অক্ষ বরাবর গতিশীল এবং y অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান। আচ্ছা, তাহলে ভেলোসিটি ডাইরেকশনটাকে i ক্যাপ বলছি, ভেলোসিটি ডাইরেকশনটাকে x অক্ষ বরাবর গতিশীল। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র b ভেক্টরটাকে বলছি y অক্ষ বরাবর গতিশীল, j ক্যাপ ইলেকট্রনের উপর প্রযুক্ত চৌম্বক বলের। আচ্ছা, চৌম্বক বলের ফর্মুলা কি জানি গো আমরা? তাহলে q v ক্রস b না, q v ক্রস b, ঠিক না? আচ্ছা, এখানে ইলেকট্রন বলেছে, তাহলে চার্জ কি হবে? মাইনাস e বলে দিতে পারি, চার্জটা কি হবে? মাইনাস e। আচ্ছা, তাহলে দেখো v ক্রস, তাই তো? তাহলে v সমান কত হচ্ছে? v টা দেখো i ক্যাপ ক্রস j ক্যাপ। আচ্ছা, তোমরা জানো কি i ক্রস j সমান কত হয়? k হয়, ক্লকওয়াইজ হচ্ছে মানে পজিটিভ, তার মানে মাইনাস k ক্যাপ হবে। দেখো মাইনাস k ক্যাপ হবে। আমি তো শুধু ডাইরেকশন দেখো, ভ্যালু বসালাম না, v ও বসাইনি, b ও বসাইনি, আর e টাকেও দেখো আমি লাস্টে বসালাম না। দেখো 1 নম্বরের কোশ্চেন, তো আমাকে শুধু বলেছে কোন দিকে যাবে, তাহলে z অক্ষের বিপরীত দিকে, ঠিক আছে? z অক্ষের বিপরীত দিকে যাবে। ক্লিয়ার? মাইনাস k ক্যাপ মানে কি? z অক্ষ যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, নাকি? মাইনাস k ক্যাপ মিন্স মাইনাস z অ্যাক্সিস বরাবর যাবে। ক্লিয়ার? তাহলে তোমার চৌম্বক বলের অভিমুখ কোন দিকে হবে? মাইনাস j অ্যাক্সিস বরাবর। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এর আমার অল্টারনেটিভ কোশ্চেন দিয়েছে, দেখো একটি অশ্বক্ষুরাকৃতি চুম্বক তড়িৎ চুম্বকের দুটি বাহুতে একই দিকে তার জড়িয়ে থাকলে কি হবে? দেখো এগুলো হচ্ছে, দেখো আমি বলবো ফাউ কোশ্চেন, পরিষ্কার কথা। এসব কোশ্চেন কোনোদিন তো আসেই না বা দেখা যায় না। দেখা তো মানে অশ্বক্ষুরাকৃতি চুম্বকের একই দিকে যদি তার জড়াই তাহলে কি হবে? তো একই দিকে দেখো ম্যাগনেটিক ফিল্ড তো দুটো সেম ডাইরেকশনে তৈরি হবে। তো আপাতত আমার সদুত্তর জানা নেই, তোমাদের কারো যদি জানা থাকে তোমরা এটা একটু সার্চ করবে, যদি কেউ জানতে পারো কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? তো দেখো এই সমস্ত ফালতু কোশ্চেনে টাইম ওয়েস্ট করার মতো টাইমও নেই আমার,
ঠিক আছে? তো তোমরা এই কোশ্চেনটা একটু দেখবে, কেমন? চলো আচ্ছা নেক্সট 3 নম্বরে দেখো, মানে 2 এর 2 নম্বর। একটি বৃত্তাকার তার কুণ্ডলীর অক্ষ বরাবর একটি চোঙাকৃতি দণ্ড চুম্বক রাখা আছে। চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে কুণ্ডলীতে কি কোনো তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে? না, হবে না। দেখো আমরা কি জানি বলতো ফ্যারাডে সূত্র থেকে। প্রথমে দেখো এটা একটা কয়েল, এটা একটা কয়েল, তাই না? এখানে আমরা কি একটা গ্যালভানোমিটার বসিয়ে মানে গ্যালভানোমিটারের সঙ্গে কানেক্ট করেছি কেন? তাতে যদি প্রবাহ যদি তৈরি হয় তাহলে আমরা জানবো বা দেখতে পাবো, তাই তো? চলো তাহলে এবার কুণ্ডলী থেকে কিছু দূরে একটা আমি বার ম্যাগনেট রেখেছিলাম দণ্ড চুম্বক, ঠিক আছে? এটা হচ্ছে এন এ সাপোজ আমরা বলে দিচ্ছি নর্থ পোল সাউথ পোল, ক্লিয়ার? তাহলে আমরা কি হয় না এদের মধ্যে আপেক্ষিক গতি থাকলে, মানে কি এটা যদি কুণ্ডলীর দিকে যায় অথবা কুণ্ডলীটা যদি মানে তোমার দণ্ড চুম্বকের দিকে যায় অথবা যদি তারা একে অপরের যদি দিকে রিলেটিভ ভেলোসিটি থাকে, মানে একে অপরের দিকে যাচ্ছে অথবা একে অপর থেকে দূরে যাচ্ছে, যাই হোক তাদের যদি রিলেটিভ ভেলোসিটি থাকে তবেই কেবলমাত্র কি হবে, এখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হবে মানে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে। আবিষ্ট তড়িৎচালক বলের জন্য এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, যাকে বলছি ইনডিউসড কারেন্ট বা আবিষ্ট তড়িৎ প্রবাহ। কিন্তু এখানে কোশ্চেনটা ভালো করে বুঝবে। বলছে দেখো একটা কুণ্ডল মানে তোমার হচ্ছে চোঙাকৃতি দণ্ড মানে দণ্ড চুম্বক রাখা আছে একটা কুণ্ডলীর, একটা বৃত্তাকার কুণ্ডলীর কাছাকাছি তার অক্ষ বরাবর একটা মানে তোমার চোঙাকৃতি চুম্বক রাখা আছে। চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে কুণ্ডলীতে কি কোনো তড়িৎ অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাই তো? দেখো এটা একটা তোমার কি বলেছে চোঙাকৃতি চুম্বক। সে যদি তার অক্ষের সাপেক্ষে ঘুরে, তার অক্ষ তো এটাই, অক্ষের সাপেক্ষে ঘুরছে মানে এরকম করে ঘুরছে, অক্ষের সাপেক্ষে ঘুরে মানে এরকম করে ঘুরছে। আচ্ছা এরকম করে যদি সে নিজে নিজে ঘুরে তাহলে কি এদের মধ্যে কি আপেক্ষিক গতি তৈরি হচ্ছে? না, সে তো আসছে না এদিকে, তার নিজের অ্যাক্সিস বরাবর সে রোটেট করছে, অ্যাক্সিস বরাবর রোটেট করছে। দেখো এরকম করে ঘুরছে অ্যাক্সিস বরাবর, ক্লিয়ার? এরকম বরাবর ঘুরছে। এরকম বরাবর সে যদি ঘুরতে থাকে তাহলে কিন্তু এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি তৈরি হচ্ছে না, আপেক্ষিক গতি তৈরি হচ্ছে না। আপেক্ষিক গতি না তৈরি হলে তো ইনডিউসড ইএমএফ হবেই না, তাহলে এখানে কারেন্ট যাবে না, তাহলে এখানে কোনো রকম তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না। এই যে তোমার বৃত্তাকার কুণ্ডলীতে কোনো রকম তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না। ওকে চলো এটা একটা খুব ভালো কোশ্চেন এটা। ওকে নেক্সট দেখো গ্রুপ বি তে হচ্ছে 2 মার্কস 2, ঠিক আছে? দেখো তোমার 4 দাগের কোশ্চেন কি বলছে, একটি দণ্ড মানে একটি দীর্ঘ ঋজুতার 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, তার থেকে কত দূরে প্রবাহজনিত চৌম্বক আবেশ এবং ভূচুম্বক ক্ষেত্র পরস্পরকে প্রশমিত করবে। ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ কত বলে দিয়েছে 2 × 10⁻⁵ টেসলা। দেখো একদম সহজ। তাহলে একটা দণ্ড চুম্বকের দীর্ঘ ঋজুর মধ্য দিয়ে কত 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার থেকে কত দূরত্বে প্রবাহিত জানো পরস্পরকে অনুভূমিক। আচ্ছা তাহলে কি হতে হবে যখন তারা একে অপরকে প্রশমিত করবে, মানে কি দুটো ম্যাগনেটিক ফিল্ডকে ক্যান্সেল আউট করাতে হবে। তাহলে B = B প্রাইম হবে। তাহলে দণ্ড চুম্বকের জন্য উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড এবং ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ একে অপরের সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, একে অপরকে প্রশমিত করবে। দেখো ভ্যালু বসাবো আমরা। একটা দীর্ঘঋজু তারের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি জানি, μ0/4π 2 দেখো দীর্ঘঋজু পরিবাহী না 2 × I/R। ওকে আমরা জানি। দেখো এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এখান থেকে r ডিসটেন্সে p পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয় আমরা জানি। দেখো μ0/4π 2I/R। আচ্ছা ইকুয়াল টু তাহলে কত, দেখো ম্যাগনেটিক ফিল্ড আছে না, ম্যাগনেটিক ফিল্ড কত বলে দিয়েছে ভূচুম্বকের ক্ষেত্রে অনুভূমিক উপাংশ 2 × 10⁻⁵, তাই না? বেশ আমাদের বের করতে হবে r কত দূরত্বে, বুঝতে পারলে? তার থেকে কত দূরত্বে প্রশমিত করবে, তাহলে r আমাকে বের করতে হবে। তাহলে μ0/4π কে কত লিখতে পারি 10⁻⁷ লিখতে পারি ইনটু 2 × I এর ভ্যালু কত গো 5 নাকি? আচ্ছা বাই কত হচ্ছে মানে ইনটু বলতে মানে গুণ। ওকে আচ্ছা 2 × 10⁻⁵। ওকে দেখো 2 কাটা
10 টু দি পাওয়ার 5 7, আচ্ছা তার মানে কত হচ্ছে 10 টু দি পাওয়ার -2 হচ্ছে, আর তো 5 আছে ইনটু 5, তার মানে ইনটু 5 -7, তাহলে নিচে আসবে -2। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি 0.05 হবে, 0.05 কি হবে মিটার হবে, 0.05 মিটার ডিসটেন্সে ম্যাগনেটিক ফিল্ডকে প্রশমিত করবে। ক্লিয়ার? তাহলে এখানে তোমার কত দূরে, তার থেকে 0.05 মিটার ডিসটেন্সে কি করবে, সে ম্যাগনেটিক ফিল্ডকে প্রশমিত করে যাবে। একটা এর জন্য ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি হয়েছিল, আর ভূচুম্বকের ক্ষেত্রে অনুভূমিক উপাংশ একে অপরকে কি করবে, প্রশমিত করে ফেলবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এগুলো ইজি, ম্যাথ গুলো খুব তাড়াতাড়ি তোমাকে করতে হবে। দেখো তোমাদের থিওরিতে টাইম খাবে, তোমাদের থিওরিতে প্রত্যেকেরই টাইম লাগবে, কিছু করার নেই, কেন সেখানে আমাকে ভাষা দিতে হবে, কিন্তু ম্যাথমেটিক্সে তোমরা বেশি ভাষা দিতে যেও না, টাইম লেগে যাবে। ঠিক আছে? তো ম্যাথ একটু ফাস্ট করার চেষ্টা করবে। নেক্সট চলো, আচ্ছা এর পরের কোশ্চেন কি বলেছে গো, আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে v গতিতে ঘূর্ণায়মান ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক নির্ণয় করো, ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক নির্ণয় করো। দেখো একদম ইজি কোশ্চেন। দেখো একটা বৃত্তাকার পথে চার্জ পার্টিকেল ঘুরছে নাকি, একটা বৃত্তাকার পথে চার্জ পার্টিকেল ঘুরছে, চার্জ পার্টিকেলটা কে না ইলেকট্রন, চার্জ পার্টিকেলটা কে না ইলেকট্রন নাকি, ভেরি গুড। তাহলে দেখো এই ইলেকট্রন ঘুরছে, তো তাহলে এই ডাইরেকশনে বরাবর, সাপোজ এই বরাবর সে রিভলভ করছে, তাহলে এখানে তার ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে হবে, ট্যানজেন্ট বরাবর v। ক্লিয়ার? আচ্ছা একটা ইলেকট্রনিক চার্জ সে কি করছে, v বেগে ঘুরছে বৃত্তাকার পথে নাকি, এটাই হচ্ছে বৃত্তাকার পথে ব্যাসার্ধটা তোমাকে বলে দিয়েছে আর, এটা হচ্ছে o বিন্দু। ক্লিয়ার? তাহলে এখানে প্রথমে কি দরকার আমাদের, চৌম্বক ভ্রামক নাকি। আচ্ছা চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি কি, চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি, আচ্ছা প্রথমে আমরা চলে আসছি যে ইলেকট্রনটা যে বৃত্তাকার পথে ঘুরছে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে, তার জন্য টাইম পিরিয়ড কত, পর্যায়কাল নাকি, তার জন্য টাইম পিরিয়ড বা পর্যায়কাল কত হবে, তাহলে পর্যায়কাল কত হয় না, এক পাক ঘুরলে তার পর্যায়কাল কত হবে, এক পাক ঘুরে আসা মানে কত 2πr, কত বেগে, v বেগে। দেখো আমরা কি জানি v সমান কত, s/t জানি তো নাকি, তাহলে v সমান কত s/v লিখতে পারি। তাহলে এক পাক ঘুরে এলে তার সরণ কত হবে, সরণ ঠিক না, তার ডিসটেন্স কত হবে 2πr না, মানে বৃত্তের পরিধি বরাবর ঘুরে এলো তো নাকি, 2πr ঘুরে এলো, বাই কত হবে, বাই v, কত বেগে ঘুরছে, v বেগে ঘুরছে। ক্লিয়ার? তাহলে তার পর্যায়কাল কত, t হচ্ছে 2πr/v, পড়ে থাক। আচ্ছা আবার ইলেকট্রন ঘুরছে, তাহলে ইলেকট্রনের চার্জ কত হয় e, হ্যাঁ কি না, ইলেকট্রনিক চার্জ কত হয় e। আচ্ছা q দ্বারা তুমি রিপ্রেজেন্ট করতে পারো, লাস্টে তুমি চেঞ্জ করতে পারো, সেটা তোমার ইচ্ছা। ওকে, তাহলে এখানে কারেন্ট কত যাচ্ছে, দেখো একটা ইলেকট্রন তার বরাবর প্রবাহিত হলে আমরা কি তড়িৎ প্রবাহ পাই তো নাকি, কারেন্ট পাই। তাহলে এখানে প্রবাহ মাত্রা কত হবে, কারেন্টটা প্রবাহ মাত্রা কত হবে, কারেন্টটা i সমান আমরা কি জানি গো, q মানে ইলেকট্রন, e নাকি। আচ্ছা প্রথমে q দ্বারা রিপ্রেজেন্ট করো, যে লাস্টে বলে দেবে, প্রথমে q রাখো, দিয়ে লাস্টে আমরা বলে দিতে পারি, তাহলে q/t নাকি না, এটা তো আমরা জানি i = q/t। আচ্ছা এবার আমাদের কি জানতে হবে, চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক। তাহলে চৌম্বক ভ্রামক কত হবে গো, চৌম্বক ভ্রামক সমান কি জানি, সাপোজ আমরা pm দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি, pm স্মল p সাফিক্স m। ওকে, তাহলে চৌম্বক ভ্রামক সমান কত হয়, i * a জানি আমরা, কি কারেন্ট ইনটু ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া a πr² হবে, একটা সার্কেল বরাবর ঘুরছে, তার এরিয়া কত πr² হবে। তাহলে i সমান আমরা আবার কি জানি, q/t জানি, বাস ভ্যালু বসাবো। তাহলে এখানে আমরা কি করব গো, i q/t, t এর মানে কি, t এর জায়গায় আমরা ভ্যালু বসাবো, তাহলে q/ কত হবে 2πr, উপরে তাহলে v উঠে যাবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে t এর ভ্যালু বসিয়ে দিয়েছি। আচ্ছা a সমান কত গো, πr² হবে নাকি না, তাহলে পাই একটা কেটে যাবে, আর একটা কেটে যাবে নাকি, তার মানে কত হলো এখানে q v r বাই কত গো, q v r বাই 2 নাকি। আচ্ছা আচ্ছা কেন এখানে আমি q মানে q ধরে করে যাচ্ছি, বুঝতে পারছো কি, এখানে শুধু ইলেকট্রন বলেছে, দিয়ে লাস্টে চেঞ্জ করব, তো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা করছি আমরা। ওকে, এটা জেনারেল ফর্মুলা করছি,
এবার তুমি ইলেকট্রনের পরিবর্তে তোমাকে যে কোনো চার্জ পার্টিকেল বলে তুমি এখানে ভ্যালু বসাবে। ওকে, আমি আগে জেনারেল ফর্মুলা করে চলে যাই, তারপরে তোমার যেটা লাগবে তুমি সেটা বসিয়ে নেবে। ইলেকট্রন বলে তাহলে মাইনাস ই বসাবে, ঠিক আছে? যদি কোনো তোমার কিউ চার্জ বলে তাহলে কিউ বসাবে, যদি কোনো মাইনাস কিউ চার্জ বলে তাহলে মাইনাস কিউ চার্জ বসাবে। ওকে, তাহলে Pm QVR/2। আচ্ছা, এবার আমরা কি জানি বলো তো? কৌণিক ভরবেগ সমান কি জানি বলো তো? ভরবেগ নাকি? তাহলে কৌণিক ভরবেগ কত? L দ্বারা রিপ্রেজেন্ট করছি আমরা, কি জানি? R ইনটু mv তো নাকি? R ইনটু p তো নাকি? ব্যাসার্ধ ইনটু রৈখিক ভরবেগ তো mv। তাহলে mvr টা হচ্ছে L। তাহলে একে দেখো আমরা কি করছি? উপর নিচে m দিয়ে মাল্টিপ্লাই করব আর ডিভিশন করব। তাহলে কিউটাকে সরিয়ে নাও, দেখো আমরা এরকম লিখতে পারি, দেখো mvr/2m লিখতে পারি, বলো? তাহলে q সমান কত? mvr/2m। বেশ, আচ্ছা mvr এর জায়গায় দেখো L বসাতে পারি, সরি, তাহলে q ইনটু এটা কত হবে? L/2m। ওকে, এটা রাখা দরকার নেই, ক্লিয়ার? দেখো তাহলে Pm সমান কত? q ইনটু L/2m। ওকে, আচ্ছা এটা একটা ফর্মুলা থাকলো। এটা কিন্তু ইলেকট্রন না, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। ইলেকট্রনের ক্ষেত্রে নয়। নেক্সট, এবার আমরা ইলেকট্রন বসাবো, ঠিক আছে? আমরা এবার ইলেকট্রনের জন্য কত হয় বসাবো, নাকি? আচ্ছা, তাহলে চলো আবার আমরা দেখো, আমরা অ্যাটমিক ফিজিক্স পড়ে এসেছি, তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো ক্লাস 11 এ, আবার দেখো 12 এ আমরা ফিজিক্সেও পড়িয়েছি। তো সেখানে বোরের তোমার পস্টুলেট ছিল, 3টা পস্টুলেট বোরের স্বীকার্য। তার দেখো 3 নম্বর স্বীকার্য কি ছিল না, একটা ইলেকট্রন যখন কক্ষপথে আবর্তন করে ওই কক্ষপথের কৌণিক ভরবেগটা কার সঙ্গে সমান হয়? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সরল গুণিতক নাকি, NH কার। তার মানে বোরের স্বীকার্য অনুযায়ী তাহলে বোরের স্বীকার্য অনুযায়ী কি হবে? তাহলে কি হয় না, L = NH কাট। বোরের স্বীকার্য অনুযায়ী L = NH কাট। কেবলমাত্র যদি ইলেকট্রন হয়, কিন্তু অন্য পার্টিকেলের জন্য নয়। তাহলে এখানে ইলেকট্রন যখন করব না, ফর ইলেকট্রনের জন্য তাহলে কত হবে তার মোমেন্টাম? দেখো p = বসাতে পারি কত? -e_l আচ্ছা /2m। তাহলে এখানে যদি ভেক্টর সাইন দিই তাহলে কি হবে? তাহলে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে না, ম্যাগনেটিক যে মোমেন্টটা রয়েছে, ডাইপোল মোমেন্ট বা চৌম্বক যে ভ্রামকটা রয়েছে, ম্যাগনেটিক মোমেন্টের অপোজিটে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশন আর ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন কিন্তু অপোজিটে হবে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখানে আমরা কি বসাবো? আর যখন ম্যাগনিটিউড ধরবো তখন স্বাভাবিক কথা তখন নেগেটিভ সাইন নেব না। ওকে, যখন ম্যাগনিটিউড ধরবো তখন নেগেটিভ সাইন নেব না। তাহলে এটা একটা জেনারেল ফর্মুলা করে রাখা, যখন ভেক্টর ফর্মেটে করবে তুমি, যখন ভেক্টর ফরমেশনে করবে এটা, তাই তো? যখন স্কেলার ফরমেশনে করবে তখন কি হবে? দেখো Pm সমান, তাহলে Pm ইকুয়াল তাহলে কত হবে? Pm ইকুয়াল টু কত হবে? Pm ইকুয়াল টু E, আচ্ছা L এর জায়গায় কি বসাবে? NH কাট বাই 2 ইনটু m সাফিক্স e বসাবে, ইলেকট্রনিক মাস। তাহলে এখানে m সাফিক্স e বসিয়ে দাও, ইলেকট্রনের মাস। এইটা হচ্ছে চৌম্বক ভ্রামক। একটা ইলেকট্রন যখন r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ঘুরবে v বেগে, তখন তার চৌম্বক ভ্রামক কত হবে? Pm ইকুয়াল টু ENH কাট বাই 2me। h কাট মানে প্রত্যেকেই জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো h, হ্যাঁ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h কাট মানে h/2 পাই। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে তোমার চৌম্বক ভ্রামক, ম্যাগনেটিক মোমেন্ট। ক্লিয়ার? নেক্সট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে তোমরা
তিনটা চারটা পাঁচটা যা পারো স্টার মারো, কেন এটা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সব সময়ের জন্য। ওকে, নেক্সট। আচ্ছা দেখো পাঁচের দাগে দেখো কোশ্চেন, পাঁচের দাগের কোশ্চেন বলতে 3 নম্বর এটা, ঠিক আছে? এটা সম্ভবত 3 নম্বরের, না এই 2 নম্বরে, 2 নম্বরে দুটো বলেছিলাম না, তাহলে একটা হয়ে গেল আর একটা, এটা 2 এর দাগ, মানে মার্কস 2। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের 4টি মূল ধর্ম লেখো। দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তোমার বৈশিষ্ট্য দেখো আমরা প্রত্যেকেই জানি, তোমরা বইতেও পড়েছো, তোমরা একটু সাজিয়ে নেবে, আমি শুধু একটু বলে বলে যাচ্ছি, কেমন? কি বলতো না, প্রথমে আমরা যদি বলি না ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যে ডাইরেকশনে মানে পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে কি হবে? সাপোজ ই ভেক্টর যদি ইলেকট্রিক ফিল্ড যদি আই ক্যাপ বরাবর হয়, ঠিক আছে, তোমার ম্যাগনেটিক ফিল্ড যদি জে ক্যাপ বরাবর হয়, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোন ডাইরেকশনে ছুটবে? কে ক্যাপ বরাবর যাবে। ওকে, কে ক্যাপ বরাবর যাবে, ক্লিয়ার? তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন, এটা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন যেদিকে হবে, তাহলে পার্টিকেলের মানে সরি ওয়েভের ভেলোসিটি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি এদের পারপেন্ডিকুলার। ওকে, তাহলে কে ক্যাপ বরাবর দৌড়াবে, ক্লিয়ার? নেক্সট আর হচ্ছে কি, এটা 1 নম্বর হলো। এটা 2 নম্বর কি লিখবে তোমরা না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি মানে মাধ্যমের উপর নির্ভরশীল। ওকে, শূন্য মাধ্যমে যে বেগ হয়, অন্য কোনো মাধ্যম চেঞ্জ হয়ে গেলে কিন্তু ওই বেগে যেতে পারে না, তার একটা মাধ্যমের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে। এবং তার ভ্যালু কত হয় আমরা জানি, শূন্য মাধ্যমে তার মান কত হয় না আলোর বেগের সমান হবে। তাহলে 3 নম্বরে কি লিখবে না শূন্য মাধ্যমে তার বেগ কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 3 × 10 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তো তোমরা প্রত্যেকেই জানো, তার ফর্মুলা জানো তোমরা, 1/√of এপসিলন নট মিউ নট। এটাকে আমরা কি বলবো যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, ক্লিয়ার? বেশ, তো এই সমস্ত গুলো একটু তোমরা লিখে নেবে। আরো একটা মানে তোমরা এটা দেখো অনেকটা ফাস্টার ভেলোসিটি, তো লাইটের স্পিডের থেকে তো আর বেশি কেউ হতে পারে না, তো এটা এর গতিবেগ সবথেকে বেশি তোমরা লিখতে পারো, ঠিক আছে? এইরকম মোটামুটি তোমরা 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট একটু সাজিয়ে নিও। ওকে, চলো নেক্সট কি বলেছে, এর অথবা কোশ্চেন দিয়েছে, দেখো কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তিক্রম হলো কত 15 কিলো ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? ওই তরঙ্গটির বর্ণালীর কোন অংশে পড়বে? বর্ণালীর কোন অংশে পড়বে নাকি? তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শক্তিক্রম বলে দিয়েছে কত? 15 কিলো ইলেকট্রন ভোল্ট ওই তরঙ্গটির বর্ণালীর কোন অংশে পড়ে। দেখো কি বলবো, এখানে এনার্জি কত বলেছে? এনার্জি কত? 15 কিলো ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এটাকে আমরা জুলে নিয়ে যাব। দেখো 15 কিলোটাকে কি করতে পারি? 10 কিউব লিখবো, দিলে ইলেকট্রন ভোল্ট লিখতে পারি। আবার 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1.6 × 10⁻⁹ জুল। তাহলে এনার্জি পেয়ে গেলাম। এরপরে আমাকে কি বের করতে হচ্ছে? কোন, আচ্ছা তরঙ্গটি বর্ণালীর কোন অংশে পড়ে, ঠিক আছে? বাস, বর্ণালীর কোন অংশে বলতে তাহলে আমাকে হয় তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, নাহলে কম্পাঙ্ক বের করতে হবে। কম্পাঙ্ক বের করে দেখি কি হয়। আচ্ছা, আবার আমরা কি জানি, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলেছে, তো তাহলে E সমান কত হবে? h × নিউ, হ্যাঁ কি না? এনার্জি সমান কত? h নিউ। আচ্ছা, তাহলে এখানে নিউ সমান কত হবে? এটা বাই h, e জায়গায় ভ্যালু বসিয়ে দিলে h কে ভাগ করব, তাহলে 1 আর 15 × 10 কিউব। আচ্ছা 10 কিউবটা লিখবো না, 1.6 লিখো, ইনটু 10⁻⁻ কত হবে? 19 - 3, তাহলে কত হবে? -16 বাই কত? h তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত? 6.626 ইনটু 10⁻⁻34। তো এইটাকে কাটাকাটি করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটর তোমাদের কাছে আছে, দেখো ক্যালকুলেট করে নাও তোমরা। দেখো কত হবে? 15 × 1.6 × 10⁻⁻16 16। আচ্ছা ভাজিত কত? 6.626 × 10⁻⁻34। আচ্ছা আমার দেখো এইটা আসছে 3.6 × 10⁻18, ঠিক আছে? 3.6 × 10⁻18 নিউ। কম্পাঙ্ক হচ্ছে এত, মানে অর্ডারটা কত?
কম্পাঙ্কের অর্ডারটা কত অর্ডার না 10 টু দি পাওয়ার 18। আচ্ছা 10 টু দি পাওয়ার 18 অর্ডার কার বলো তো 10 টু দি পাওয়ার 18 অর্ডার কার এক্স রশ্মি বুঝতে পারলে 10 টু দি মানে তোমরা দেখো বই খুলে দেখবে একদম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একদম ফার্স্ট চ্যাপ্টার মেবি ফার্স্ট চ্যাপ্টারতে তোমার সাজানো আছে ঠিক আছে এক্স রে আলট্রাভায়োলেট রে ঠিক আছে তারপরে গামা রে আর তোমার হচ্ছে তোমার দৃশ্যমান আলো তার একটা চ্যাট রয়েছে ওই চ্যাটটা তোমরা একটু ফলো করবে তোমরা দেখতে পাবে সেখানে যে এক্স রশ্মির ফ্রিকোয়েন্সি কত হয় না 10 টু দি পাওয়ার 18 অর্ডার ঠিক আছে তো 17 থেকে মনে হয় 19 মেবি তো এইটা তাহলে কত চলে আসো না এক্স রে তাহলে বর্ণালীর প্রকৃতি কেমন হবে না এক্স রশ্মি ওকে তার ফ্রিকোয়েন্সি দেখো এত পেয়ে গেলাম তার মানে এটা কার সঙ্গে ম্যাচ করছে না এক্স রে এর সঙ্গে ওকে এটা হচ্ছে এক্স রশ্মির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে ওকে নেক্সট দেখো সিম্পল ম্যাথ খুব একটা বেশি হার্ড নয় সিম্পল ম্যাথ একদম চাপ নেবে না নেক্সট দেখো গ্রুপ সি হচ্ছে 3 মার্কস এর কোশ্চেন গ্রুপ সি হচ্ছে মার্কস 3 আচ্ছা নেক্সট দেখো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি লেখো এর সাহায্যে একটি দীর্ঘরিজি সলিনয়েডের অক্ষস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো দেখো একদম পুরো কমন কোশ্চেন এবং সেট কোশ্চেন ওকে খুব সেট কোশ্চেন চলো আচ্ছা আমরা কি জানি অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র দেখো প্রত্যেকই জানো তোমরা আর বেশি বলার দরকার নেই সূত্রটা লিখবে আর হচ্ছে কি তা গাণিতিক রূপটা লিখে দেবে নাকি তাহলে সূত্রটা কি হবে না কোন চৌম্বক ক্ষেত্রে বদ্ধ পথ বরাবর কোন চৌম্বক ক্ষেত্রের বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান ওই কোণে ওই যে লুপটা রয়েছে হ্যাঁ বদ্ধ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত মোট কারেন্ট মানে I ইনটু শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার অনুপাত আর সরি তোমার মানে গুণফল ওকে তার মানে দেখো এরকম গাণিতিক রূপটা দেখো চৌম্বক ক্ষেত্রের পথ সমাকলনের মান বদ্ধ পথ বরাবর ওই বদ্ধ পথ বরাবরে প্রবাহিত মোট কারেন্ট ইনটু শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার গুণফলের সঙ্গে সমান ওকে এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র ওকে আগে বিবৃতি লিখবে তারপরে এখানে গাণিতিক রূপ লিখবে ঠিক আছে দিয়ে লিখে দিবে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র ডিএল টা হচ্ছে লেন্থ আর হচ্ছে কি মানে যে তুমি যে লুপটা ধরেছো সেই লুপের লেন্থ আর এটা হচ্ছে কত কারেন্ট মানে সেই লুপটার মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহ মাত্রা আর মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা ক্লিয়ার নেক্সট এই থিওরিকে অ্যাপ্লাই করে আমরা একটা দীর্ঘ সলিনয়েডের অক্ষস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব ঠিক আছে তো আমরা দেখো একটা পেজ ক্রিয়েট করি এখানে হবে না তো চলে আসো একটা সলিনয়েড নাকি দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এইটা আমরা একটা সলিনয়েড নিয়ে নিচ্ছি ঠিক আছে একটা ব্যাটারি আমরা দেখো কানেক্ট করলাম এটা প্লাস এটা মাইনাস এটা কারেন্ট ফ্লো করছে এই বরাবর ক্লিয়ার এবার এটা একটা সলিনয়েড প্রত্যেকই তোমরা জানো সলিনয়েড তার পাকিয়ে সলিনয়েড তৈরি করা হয় নাকি আচ্ছা বায়ু মাধ্যম আছে ওই জন্য এখানে কোনো রকম কোর আমি ইউজ করিনি শুধুমাত্র বায়ু মাধ্যম রয়েছে ওকে আচ্ছা এবার দেখো তাহলে কারেন্টটা এই ডাইরেকশন যাচ্ছে তো নাকি কারেন্টটা দেখো পর এই রকম যাচ্ছে তো নাকি কারেন্টটা এরকম করে কারেন্ট যাচ্ছে তাহলে এই রকম যখন কারেন্ট যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কোন দিকে হবে এই বরাবর হবে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ওকে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কোন দিকে এই দিকে হবে নেক্সট এবার একে আমাকে কি করতে হবে বদ্ধ পথ করতে হবে মাথায় রাখবে এটাকে আমাকে কি করতে হবে ক্লোজ পাথ রাখতে হবে তাহলে আমরা কনসিডার করে নিচ্ছি একটা ক্লোজ পাথ আমরা কনসিডার করিনি সাপোজ এইটা একটা ক্লোজ পাথ ওকে এইটা দেখো আমরা একটা ক্লোজ পাথ নিয়েছি এটা নাম দিয়ে দিচ্ছি এটাকে এ এটাকে বলছি বি এটাকে সি এটাকে বলছি ডি ক্লিয়ার এটা একটা ক্লোজ পাথ আমরা কনসিডার করে নিচ্ছি ওকে আচ্ছা দিয়ে আমরা এখানে নামকরণ আরে আমরা লেন্থটা ধরে নিই এ বি সমান ধরে নিচ্ছি ক্যাপিটাল এল আচ্ছা আর বি সি টাকে সাপোজ কিছু একটা ধরে নাও এল ধরে নাও বা বি সি কে সমান বিটি টাইপের কিছু একটা ধরে নাও স্মল বি বা যাই হোক এটা স্মল এল ধরে নিতে পারো তোমরা ঠিক আছে তোমরা স্মল এল ধরে নাও
ওকে দেখো আমরা একটা আয়তক্ষেত্রাকার লুপ কনসিডার করে নিচ্ছি। ওকে তাহলে কি হবে এখানে দেখো, আচ্ছা কি কি লিখবে প্রথমে, সলিনয়েডটার লেন্থটা তো দেখো ক্যাপিটাল এল, মানে এবি যেটা সেটাই হচ্ছে সলিনয়েডের লেন্থ। ওকে দিলাম, পাক সংখ্যা ধরে নাও, টোটাল পাক সংখ্যা মানে মোট পাক, মানে পাক সংখ্যা কত হবে, মোট পাক সংখ্যা, মোট পাক সংখ্যা কত হবে, n হবে। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা, তোমরা এখানে যে চলে আসবে, তোমরা দেখো মানে তোমরা অ্যাম্পিয়ারের গতিপথের সূত্র লিখেছো তো, যদি পাক সংখ্যা এই যে লুপের মধ্যে মানে দিয়ে যদি পাক সংখ্যা n থাকে, ঠিক আছে, তাহলে সেখানে একটা n প্রোডাক্ট করে দিবে। ঠিক আছে, n পাক সংখ্যার জন্য তাহলে কত হবে, অ্যাম্পিয়ার সার্কিটের লটা কত হবে না n ইনটু i ইনটু মিউ নট, n ইনটু i ইনটু মিউ নট। ক্লিয়ার, এটা n নাম্বার অফ টার্নের জন্য। ঠিক আছে, এটা n নাম্বার অফ টার্নের জন্য। ক্লিয়ার, নেক্সট দেখো তাহলে আমরা যা বলেছিলাম, দেখো মোট পাক সংখ্যাকে আমরা n ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমরা ফর্মুলাতে আসবো। দেখো তাহলে ইউজিং অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী, আমি লিখছি না, ঠিক আছে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী, আচ্ছা লিখে দিচ্ছি। অ্যাম্পিয়ারের সূত্রানুযায়ী। ওকে তাহলে কি বলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী, বলছে এখানে ক্লোজ লুপ কোনটা, এ বি সি ডি এ, ক্লোজ লুপ এ বি সি ডি এ ক্লোজ লুপ হয়ে গেল। তাহলে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু কত হবে না মিউ নট ক্যাপিটাল এন টোটাল টার্ন নাম্বার ইনটু কত আই অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে সলিনয়েডের থ্রু দিয়ে, তাহলে মিউ নট এ নাই, এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে ফেলে রাখো। ওকে এক নম্বর ইকুয়েশন দিয়ে ফেলে রাখো। এবার দেখো এই পার্টটাকে আমরা করব কি, এই পার্টটাকে আমরা করব কি। ওকে দেখো এই পার্টটাকে দেখো চারটা পার্টে ভাগ করতে পারি কিনা দেখো। প্রথমে আমি এটাকে এরকম লিখতে পারি, এই যে এটাকে দেখো এ বি সি ডি এ, এই ক্লোজ লুপটাকে দেখো এরকম লিখতে পারি কিনা, a to b b vector dot dl vector plus b to c b vector dot dl vector plus c to d b vector dot dl vector plus d to a b vector dot dl vector। ওকে এখন এটাকে লিখতে পারি না, তাহলে এক একটা পার্ট ক্যালকুলেট করব, দিয়ে বসাবো, তারপরে এর সঙ্গে কম্পেয়ার করে দেব। ক্লিয়ার, এক একটা পার্ট আমরা বের করব। দেখো প্রথমের ক্ষেত্রে কি হবে, এক একটা পার্টের জন্য এটা দেখো একটু ছোট করতে হবে, বুঝতেই পারছো অনেক লম্বা হবে একটু। আচ্ছা তাহলে চলে আসো, তাহলে ফার্স্টে a to b b ভেক্টর ডট dl ভেক্টর নাকি সমান, তাহলে কত হবে দেখো, প্রথমে এটা a থেকে b, তাহলে কি করবে এখানে দেখো a থেকে b বলেছি তো, a থেকে b এর একটা ছোট পার্ট কনসিডার করে নিই। তাহলে দেখো এই পার্টটা বোঝা যাচ্ছে না, তাহলে এই পার্টটা আমরা কনসিডার করব। ঠিক আছে, এই পার্টটা দেখো এটাকে dl বলছি আমরা। ওকে dl বলছি, তাহলে এই যে dl এর ডাইরেকশন কোন দিকে হবে, dl এর ডাইরেকশন এই বরাবর, এটা দেখো dl কারণ a থেকে b দিকে তো নাকি এই দিকে, তাহলে dl ভেক্টর এই দিকে। নেক্সট আবার ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে দেখো, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছিল, এই এরকম করে বৃত্তাকার লুপ ঘুরছিল তো, তাহলে এইটা থাম আমার কোন দিকে, এদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কোন দিকে হবে, এদিকে হবে। দেখো তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কত হলো এই বরাবর, তাহলে dl এবং b ভেক্টর একই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে দেখো ডট প্রোডাক্ট আছে তো এখানে নাকি, তাহলে cos থিটা হবে, তার মানে আমরা বলতে পারি b dl cos 0 ডিগ্রি, হ্যাঁ কি না, cos 0 ডিগ্রি মান কত 1, তার মানে b dl। ওকে তাহলে
বি তো দেখো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এর ভেতরে তৈরি হয়েছে, কারণ একই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে নাকি। বেশ, আর ইন্টিগ্রেশন অফ ডিএল সেটা কত হবে না বি ইনটু, আচ্ছা মানে টোটাল এ থেকে বি তো কাউন্ট করছি, দেখো এখানে এ টু বি আমি তো কাউন্ট করছি এ থেকে বি তে, এ টু বি, তাহলে এ থেকে বি, এ বি ডিসটেন্স কত বলেছিলাম, ক্যাপিটাল এল বলেছিলাম, তাই তো? তাহলে ক্যাপিটাল এল হবে কি এ টু বি ডিএল, তাহলে কত হবে ক্যাপিটাল এল হয়ে যাবে, তাহলে বিএল। আচ্ছা এইটাকে তোমরা 2 নম্বর ইকুয়েশন দাও। আবার নেক্সট দেখো বি টু সি, বি টু সি, বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এদিকে। আচ্ছা বি থেকে সি ডাইরেকশন কোন দিকে ধরবো, এই বরাবর ধরবো, তাহলে এটা হচ্ছে ডিএল ভেক্টর এদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে বাবু, 90 ডিগ্রি কোণ করছে, কি না, কি না? ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, তার মানে বি টু সি, তাহলে বি ডিএল cos 90 ডিগ্রি, তার মানে 0, এই পার্টটা থাকবে না 0। আবার দেখো আমি ডি এটা আগে করে নি, তারপরে সি ডি করব। ডি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি টু এ, ঠিক এর ক্ষেত্রেও একই ঘটনা হবে। ডিএল এর ডাইরেকশন কোন দিকে, এটা হচ্ছে ডিএল, ডিএল এর ডাইরেকশন হচ্ছে দেখো এদিকে, মানে ডি থেকে এ এর জন্য, তাহলে ডি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে ডিএল এর ডাইরেকশন কোন দিকে হবে, এদিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাচ্ছে, এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ কত হবে, এইটা 90 ডিগ্রি হবে তো নাকি। তাহলে এর ক্ষেত্রেও দেখো cos 90 মানে 0, এর ক্ষেত্রেও দেখো cos 90 0, বাস। আচ্ছা এটাকে 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর, এটাকে 4 নম্বর। আবার এন্ড দেখো এখানে কত একটা ছেড়ে দিয়েছি, সি থেকে ডি তে গেছি, তাহলে সি থেকে ডি তে যাচ্ছি, তাহলে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর নাকি। তাহলে এখানে দেখো সি থেকে ডি তে যাচ্ছি তো নাকি, তাহলে ডিএল ভেক্টর কোন দিকে, এদিকে ডিএল ভেক্টর, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এদিকে, তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে মানে থিটার জন্য 0 হবে না, তাহলে 180 ডিগ্রি মানে -1 হবে। কিন্তু এখানে ঘটনাটা কি হচ্ছে দেখো, আমরা কি জানি সলিনয়েডের ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ডটা হেভি স্ট্রং থাকে, যত সলিনয়েড থেকে দূরত্ব বাড়তে থাকে তত ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কমতে থাকে। যত সলিড, এটা কি সলিনয়েড থেকে দূরে আছে, তো সলিনয়েড থেকে যত বেশি ডিসটেন্স বাড়তে থাকে ম্যাগনেটিক ফিল্ড তত কমতে থাকে। দ্যাট মিন্স এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ডটাকে নেগলেক্ট করতে পারি, ঠিক আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ক্লিয়ার? বেশ, তাহলে এখানে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড টেন্ডস টু 0, ওই জন্য এখানে আমরা কি করব, এই টার্মিনালটাকে আমরা 0 ধরবো। এখানে দেখো থিটার জন্য 0 নয়, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ভেরি লো, ওই জন্য একে আমরা টেন্ডস টু 0 ধরতে পারি। তাহলে দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এই ইকুয়েশন কটাকে অ্যাড করে দাও নাকি। তাহলে এইখানে দেখো এই ইকুয়েশনে বসিয়ে দেব, এই ইকুয়েশনে সব বসিয়ে দাও। তাহলে এই ইকুয়েশনে বসালে তাহলে কত হচ্ছে, তাহলে ক্লোজ লুপ অফ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর এ বি সি ডি এ, এই ক্লোজ লুপের এই ফর্মুলাগুলো বসিয়ে দাও। তাহলে প্রথমটার জন্য কত হয়েছে গো, b * l +0 +0 +0, আর তিনটা টার্ম তো 0 হয়ে গেছে, শুধু একটা টার্ম আছে। আচ্ছা এইটাকে তুমি ধরে নাও 6 নম্বর ইকুয়েশন। তাহলে এবার 6 নম্বর এবং 1 নম্বরকে কম্পেয়ার করে দাও, ঠিক আছে। তাহলে 1 নম্বর এন্ড 6 নম্বর ইকুয়েশনকে তুলনা করে পাই, তাই তো, নম্বর সমীকরণকে তুলনা করে পাই। তাহলে তুলনা করো, তুলনা করে পাই নাকি, বা তুলনা করো কত আছে গো, হ্যাঁ, তাহলে b ইনটু ক্যাপিটাল L, b ইনটু ক্যাপিটাল L এটা সমান কত হবে, মিউ নট ক্যাপিটাল N ইনটু L, সরি i, সরি ক্যাপিটাল N ইনটু i হবে, এটা i হবে। তার মানে b সমান কত হবে, b ইকুয়াল টু মিউ নট ক্যাপিটাল N বাই L ইনটু i। তাহলে এই পার্টটাকে আমরা বলবো কি, N বাই L টাকে বলবো কি না একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, না L দৈর্ঘ্যের পাক সংখ্যা। দেখো সলিনয়েডের দৈর্ঘ্য কত ছিল L, সেখানে পাক সংখ্যা কত ছিল N নাম্বার, তাহলে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত হবে N বাই L, এইটাকে আমরা স্মল n দ্বারা ডিনোট করব, ঠিক আছে, স্মল n দ্বারা ডিনোট করব। তাহলে আমরা চলে আসো কি লিখবো, তাহলে b ইকুয়াল টু মিউ নট স্মল n ইনটু i
স্মল n ইনটু i। এইটা হচ্ছে সলিনয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার? তো একটু ভালো করে করে রাখবে, ঠিক আছে? যদি না বুঝতে পারো ফার্স্ট লাগে আরেকবার রিপিট করে দেখে নাও, কেমন? চলো নেক্সট। এরপরে দেখো এর অল্টারনেটিভ কোশ্চেন দিয়েছে। একটি ইলেকট্রনের বেগ হচ্ছে এত, আচ্ছা এখানে ভেক্টর সাইন দিয়ে দাও, ক্যাপ হবে এগুলো, ঠিক আছে? মিটার পার সেকেন্ড একটি চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর, তাহলে এখানেও ক্যাপ হবে আই ক্যাপ জে ক্যাপ। ওয়েবার পার মিটার স্কয়ারের মধ্যে গতিশীল ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বলের মান এবং দিক নির্ণয় করো। দেখো সব সিম্পল। ক্রিয়াশীল বল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দেখো থাকছে ভি ভেলোসিটিতে তাকে ছোড়া হয়েছে, তার মানে এখানে চৌম্বক বল কাজ করবে। কি বল? না চৌম্বক বল। চৌম্বক বলটা কত হবে এখানে? না F সমান আমরা আবার জানি U ইনটু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। আজকেই করা হয়েছে থিওরিটা, নাকি? বেশ, তাহলে এখানে ইলেকট্রনের মাস আর চার্জ কত? মাইনাস ই। আচ্ছা তাহলে ভি ভেক্টর ক্রস আমরা কি বলবো? বি ভেক্টর হবে, নাকি না? আচ্ছা ইলেকট্রনের চার্জ কত? না 1.6 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে? -19 ইলেকট্রনের আধান, নাকি? আচ্ছা এরপরে দেখো ভির ভ্যালু কত হবে? আচ্ছা ভিটা তোমাকে কত হচ্ছে? থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে ভিটা কত বলছে বলতো? i ক্যাপ ক্রস 2j ক্যাপ ক্রস কত হবে? বি ভেক্টর, তার মানে কত? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, নাকি? এইটা দেখো তোমরা আলাদা আলাদা করে ক্রস করতে পারো অথবা ডাইরেক্ট করতে পারো। যদি আলাদা আলাদা যারা যারা ক্রস করবে হয়তো তোমরা জানো না একসঙ্গে করতে, তাহলে আলাদা আলাদা ভাঙিয়ে নাও, কোনো চাপ নেই। বি ক্রস বি ক্রস ধরো ভি ক্রস বি, নাকি? তাহলে i সমান হচ্ছে কত? 1। আচ্ছা 2 k হচ্ছে 0। আচ্ছা b কত গো? 2 2 0। তাহলে বুঝতেই পারছো দেখো i কম্পোনেন্ট আর j কম্পোনেন্ট থাকবেই না, কেন 0 আছে, k এর সঙ্গে তো দুটোকে প্রোডাক্ট হতে হবে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে শুধু থাকবে কে? শুধু থাকবে কে? আচ্ছা সরি শুধু থাকবে দেখো কে ক্যাপ, নাকি? কে ক্যাপ থাকবে, তাহলে কে ক্যাপের জন্য তাহলে কত হবে? কে ক্যাপ বন্ধ, এটা বন্ধ, তাহলে কত? 2 মাইনাস হচ্ছে কত? 4, নাকি? তাহলে -2 কে ক্যাপ হবে, -2 কে ক্যাপ। বেশ, তাহলে কত হচ্ছে? এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাতে হচ্ছে -2 কে ক্যাপ এলো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত? 32 16 দিয়ে 32 হয়ে যাবে, 32 ইনটু 10 টু দি পাওয়ার -19। ওকে 32 ইনটু 10 টু দি পাওয়ার -1.6, তাহলে কত হচ্ছে? 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -19 দেখি ইনটু কে ক্যাপ। ওকে কে ক্যাপ একসঙ্গে ডাইরেকশন দিয়ে দাও, তাহলে ফোর্সের মান কত গো? ফোর্সের মান হলো মানে ম্যাগনিটিউডটা কত হলো? না 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -19 কি হবে? নিউটন। এটা হচ্ছে মান। আর অভিমুখ কোন দিকে হচ্ছে? অভিমুখ বা দিক, অভিমুখ বা দিক কোন দিকে হবে? না পজিটিভ জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বা অ্যাক্সিস আর কি, হ্যাঁ পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর, অক্ষ বরাবর। ওকে তাহলে পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর হবে ডাইরেকশনটা। ক্লিয়ার? বাস এটা ভালো করে একটু করে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। ওকে ডাইরেকশন গুলো খুব ইম্পর্টেন্ট, এখানে ডাইরেকশন গুলো ভালো করে দেবে, কারণ ডাইরেকশন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার পাবে না, মান লিখলেও নাম্বার পাবে না। নেক্সট দেখো গ্রুপ ডি এর কোশ্চেন, মানে মার্কস 5, এটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? 5 মার্কসের কোশ্চেন কি বলছে এখানে? কিউ গুণক কাকে বলে? দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এসি কারেন্ট থেকে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো। কিউ গুণক বলতে কি? দেখো কিউ গুণক সমান কি বলতো? অনুনাদের সময়, অনুনাদের সময়, অনুনাদের সময় আবেশক বা ধারকের, আবেশক বা ধারকের অনুনাদ মানে রেজোনেন্স কন্ডিশন। ওকে রেজোনেন্স কন্ডিশন বা অনুনাদের সময়
আবেশক বা ধারকের দুই প্রান্তের প্রান্তীয় বিভব প্রভেদ বাই প্রযুক্ত বিভব প্রভেদ, ঠিক আছে, বাই প্রযুক্ত বিভব প্রভেদ। না অনুনাদের সময় যখন রেজোনেন্স কন্ডিশন থাকবে তখন ধারক অথবা একটা আবেশক মানে ইন্ডাক্টর, ঠিক আছে, তাদের দুই প্রান্তের বিভব প্রভেদ বাই আমরা কত পাওয়ার সাপ্লাই দিয়েছিলাম, এই যে প্রযুক্ত বিভব প্রভেদ, ঠিক আছে, প্রযুক্ত বানান ভুল হয়েছে ওয়রফলা আন্তঃস্থাস, তাহলে এখানে লিখো প্রযুক্ত, ঠিক আছে, প্রযুক্ত বিভব প্রভেদ, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, প্রান্তীয় বিভব প্রভেদ বাই তাদের দুই প্রান্তের বিভব প্রভেদ বাই কত আমি পাওয়ার সাপ্লাই দিয়েছিলাম, ঠিক আছে, প্রযুক্ত নাকি বিভব প্রভেদ। তো দেখো এইটা একটু ভালো করে রাখবে, এটা একটা 1 নম্বরের কোশ্চেন, তোমাদের কাছে হয়তো এই ইনফরমেশনটা ছিল না আর কিউ গুণকটা তোমরা হয়তো সাজাতে পারছিলে না, তো কিউ গুণকটা খুব ভালো কোশ্চেন 1 নাম্বার এলে এই তোমাদের রেশিওটা লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, একটি এল সাবেশাঙ্ক বিশিষ্ট একটি আদর্শ আবেশকের দুই প্রান্তের মধ্যে একটি এসি উৎস E = E0 sin ওমেগা টি প্রয়োগ করা হলো। গাণিতিকভাবে প্রমাণ করো ভোল্টেজের চেয়ে তড়িৎ প্রবাহ মাত্রা π/2 দশা কোণে পিছিয়ে থাকবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সব সময় এলসিআর সার্কিট দিয়ে যাও। দেখো এখানে ঠকিয়ে দিয়েছে, এখানে শুধুমাত্র এল সার্কিট দিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। তাহলে দেখো একটা ইন্ডাকটিভ সার্কিট এঁকে ফেলো, তাকে একটা এসি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে অ্যাড করে দাও। সার্কিটে আর কিছু থাকবে না, বারে বারে বলছি, কোনো রেজিস্ট্যান্স থাকবে না, কোনো ক্যাপাসিটর থাকবে না। তাহলে এটা হচ্ছে এসি সোর্স। তোমরা জানো একটা এসি সোর্সকে আমরা এরকম সাইন দ্বারা ডিনোট করি নাকি। তাহলে এসি সোর্সের দেখো আমাকে কি বলছে, E = E0 sin ওমেগা টি, ওকে। আচ্ছা দেখো এখানে নির্দিষ্ট কোনো কারেন্টের ডাইরেকশন নেই, তাহলে দেওয়া ঠিক নয়, কারণ কারেন্ট তো বারবার চেঞ্জ হবে, ফ্ল্যাকচুয়েট হবে। যাই হোক আই অ্যামাউন্ট অফ কারেন্ট আছে ধরে নিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে এই এটা যে ইন্ডাক্টর ধরেছি তার ইন্ডাকট্যান্স কত হবে, এল আমরা কনসিডার করে নিলাম, ক্লিয়ার। তাহলে দেখো এখানে অন্য কোনো রেজিস্ট্যান্স তো নেই, তাহলে এর যে দুই প্রান্ত দেখো ইন্ডাক্টরের দুই প্রান্তের যে পটেনশিয়াল এটাকে VL বলতে পারি। এই VLটা কি বলতো, তার পাওয়ার সাপ্লাই পুরোটাই অ্যাবজর্ব করবে, কেন অন্য কেউ তো নেই এখানে, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো যে এফেক্টিভ ভোল্টেজ কত, মানে V দিতে পারো অথবা তোমরা E দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে V এফেক্টিভ কত হবে না, দেখো পাওয়ার সাপ্লাই কত, E মাইনাস কত VL, ঠিক না। এ কত ভোল্টেজ পাবে, দেখো আমরা আবার কি জানি, VL সমান কত বলো তো, L * didt, এটা আমরা জানি নাকি না। সামনে মাইনাস হবে, কেন এ কে অপোজ করবে, সৃষ্টির কারণকে বাধা দেবে লেনজের ফর্মুলা অনুযায়ী। এখানে ইনডিউসড কারেন্ট তৈরি হবে, ইনডিউসড কারেন্টের জন্য এখানে কি হবে, এটা সৃষ্টির কারণকে বাধা দেবে, ওই জন্য মাইনাস সাইন হবে। আচ্ছা ওই জন্য দেখো এখানে আমি সামনে অলরেডি মাইনাস দিয়ে রেখেছি, ওকে, এখানে আমি সামনে অলরেডি মাইনাস দিয়ে রেখেছি, কেন বাদ যাচ্ছে তো না, যে টোটাল পাওয়ার সাপ্লাইটা থেকে এ বাদ যাচ্ছে, ক্লিয়ার। তাহলে আমরা শুধু এখানে পজিটিভ ধরতে পারো, তাহলে এখানে পজিটিভ ধরবে, তাহলে এখানে যদি নেগেটিভ ধরে নাও বা এখানে, তাহলে যেহেতু এখানে নেগেটিভ ধরছি তাহলে এখানে পজিটিভ ধরতে পারি, ক্লিয়ার। দেন বসাও, তাহলে এফেক্টিভটা তাহলে কত, কোনো রকম রেজিস্ট্যান্স নেই তো, আবার কি জানি VE সমান কত, এফেক্টিভ ভোল্টেজ তাহলে কত হবে, যদি কোনো রেজিস্ট্যান্স থাকতো, কোনো রেজিস্টিভ মানে যদি কোনো সার্কিট থাকতো এখানে, তবে ভোল্টেজ ডিফারেন্স হতো। তাহলে দেখো কোনো রেজিস্ট্যান্স তো নেই এখানে, তাহলে এই পার্টটা হচ্ছে 0, তাহলে এই পার্টটা হচ্ছে দেখো আমার 0, ডাইরেক্ট একদম 0 লিখবো আমরা। তো এটা হচ্ছে দেখো 0, দ্যাট মিন্স E = বা E - VL, তার মানে আমরা VL সমান কি বলতে পারি, E বলতে পারি না, ইকুয়াল আমরা বলতে পারি। তাহলে VL সমান কত হবে,
বিএল দেখো এল ইনটু ডিআই ডিটি সমান কত ই, ই মিন্স ই নট সাইন অফ ওমেগা টি। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমি একটু সাজিয়ে নিই, তাহলে ডিএল ডিআই সমান দেখো এলটাকে নিচের দিকে ভাগ করো, তাহলে ই নট বাই কত এল করে নাও। আচ্ছা সাইন ওমেগা টি এটাকে ডিটি করে দিচ্ছি, এদিকে ডিটিটা নিয়ে চলে এলাম, দিয়ে উভয় পক্ষে সমাকলন করে বা ইন্টিগ্রেশন করো। এর উপরে দিলাম না কেন ইন্টিগ্রেশন, কেন দেখো এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, হ্যাঁ কি না? এটা তো ইএমএফ এর পিক ভ্যালু, আর এটা তো এল ইন্ডাকট্যান্স, আমাদের কন্ট্রোলে নেই, কন্ট্রোলের বাইরে। ওকে, তাহলে এইটাকে আমাকে সলিউশন করতে হবে নাকি? এইটাকে আমাকে সলিউশন করতে হবে। দেখো সলিউশন করে দেখি কি হয়। দেখ তাহলে কি করব, ইন্টিগ্রেশন ডেরিভেটিভটা উড়ে গেল, i বেরিয়ে আসবে, তাহলে দেখো ই নট বাই কত এল। আচ্ছা sin এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস cos থিটা, এখানে থিটা ইকুয়াল এখানে ওমেগা টি, আর দেখো ওমেগা রয়েছে তাহলে ওমেগা নিচে বেরিয়ে চলে আসবে। ওকে গেল এটা। তাহলে এখানে চলে আসবে দেখো ই নট বলতে পারি ই নট ওমেগা ইনটু এল হবে। আচ্ছা cos মাইনাস রয়েছে তাই তো, আচ্ছা মাইনাস cos ওমেগা টি আছে, এইটাকে আমরা দেখো আমাকে কি বলছে দশা পাই বাই 2 কোণে পিছিয়ে থাকবে, তাহলে আমাকে একই ফেজে আনতে হবে নাকি, মানে একই রিলেশনে আনতে হবে। যেখানে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা রয়েছে দেখো ইটা বলছে মানে পাওয়ার সাপ্লাই যে টার্মে রয়েছে, আইটাকেও ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে, দিলে কিন্তু আমি ফেজ ডিফারেন্স কত লিড করছে না ল্যাগ করছে আমরা বুঝতে পারবো। তাহলে আইটা এখানে থাকলো, তাহলে আমরা দেখো এইটাকে এরকম লিখতে পারি কিনা দেখো i ইকুয়াল টু এই পার্টটাকে আমরা i নট ধরে নিচ্ছি, কনসিডার করে নিলাম i নট কারেন্টের পিক ভ্যালু। তাহলে এইটাকে দেখো এরকম লিখতে পারি কিনা দেখো সাইন অফ ওমেগা টি মাইনাস 90, এই ফর্মে লিখতে পারি কিনা বলো, i ইকুয়াল টু i নট সাইন ওমেগা টি মাইনাস, দেখো এখানে দেখো সাইন 90 মাইনাস থিটা সমান কত cos থিটা, দেখো এখানে সামনে মাইনাস আছে ওই জন্য আমি দেখো এখানে উল্টে নিয়েছি, ওমেগা টি মাইনাস থিটা করেছি, সরি ওমেগা টি মাইনাস 90 করেছি। দেখো তাহলে কি জানো, ওই জন্য মাইনাসটা এর মধ্যে ইন্ট্রোডিউস হয়ে গেছে। তাহলে আবার কি জানি সাইন ওমেগা টি মানে তো 90 তোমার মাইনাস ওমেগা টি সমান হচ্ছে কত cos হতো, cos ওমেগা টি, তাকে দেখো এরকম টার্মে আমরা করে নিয়েছি। এবার আমরা কম্পেয়ার করতে পারবো কারেন্টের সঙ্গে ভোল্টেজের, ঠিক আছে? এবার কারেন্টের সঙ্গে ভোল্টেজের কম্পেয়ার করতে পারবো। দেখো কম্পেয়ার করলে কি হবে, কারেন্টের সঙ্গে ভোল্টেজের এবার আমরা কম্পেয়ার করতে পারবো। ওকে দেখো এটা হচ্ছে ভোল্টেজ বাই ইএমএফ পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে কারেন্ট। দেখো দুটো থেকে আমরা কি কম্পেয়ার করতে পারি, দেখো এ দেখো মাইনাস 90 আছে না, মানে কি বলতো ভোল্টেজের থেকে মাইনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করছে, মানে পিছিয়ে আছে। এ বেটা কি করছে না ভোল্টেজের থেকে পাওয়ার সাপ্লাই থেকে কারেন্টটা কি করছে 90 ডিগ্রি ল্যাগ করছে, আর এটাই তো আমাকে জানতে চেয়েছে। দেখো বলেছে দেখো গাণিতিকভাবে প্রমাণ করো ভোল্টেজের চেয়ে তড়িৎ প্রবাহ মাত্রা π/2 দশা কোণে পিছিয়ে থাকবে, তাহলে এটা দেখো ল্যাগ করছে কে কারেন্ট মাইনাস 90 আছে, মাইনাস সাইন কি ডিসাইড করছে তুমি এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে নাকি, বাস সিম্পল। তাহলে আমরা যদি লেখচিত্রটা এঁকে দিই তাহলে কি হবে এখানে, এবং আমরা যদি লেখচিত্র এঁকে দিই তাহলে এটাকে যদি ভোল্টেজ বলি, এটাকে বলছি তাহলে কারেন্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে ভোল্টেজ ভি, ঠিক আছে? আচ্ছা মানে এখানে ই বলেছে না, তাহলে ভোল্টেজ ভি না লিখে তোমরা ই দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ই দিয়ে দাও। ওকে তাহলে দেখো কারেন্ট এটা ভোল্টেজ এটা নাকি, তাহলে কি হবে কারেন্ট দেখো পিছিয়ে আছে, তাহলে এখানে থিটা সমান কি হবে ভোল্টেজ দেখো 90 ডিগ্রি ফেজে এগিয়েছে কে পাওয়ার সাপ্লাই, মানে ভোল্টেজটা 90 ডিগ্রিতে এগিয়ে আছে, কারেন্টটা দেখো 80 ডিগ্রি মানে সরি 90 ডিগ্রি পিছিয়ে আছে, ওই জন্য দেখো কারেন্টটা হচ্ছে নিচে ভোল্টেজ উপরে আছে, ভোল্টেজ উপরে রয়েছে কারেন্টটা নিচে রয়েছে, ওই জন্য দেখো কারেন্টের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এগিয়ে আছে কে ভোল্টেজটা, দ্যাট মিন্স কারেন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, দ্যাট প্রুফ ক্লিয়ার। আর তোমাকে এখানে যদি বলে এখানে পাওয়ার ডিসিপেশন কত হবে বা পাওয়ার কনজিউম কত হবে, ব্যয়িত ক্ষমতা, তোমরা জানো ব্যয়িত ক্ষমতার ফর্মুলা 5 পেয়ে গেছো 90 ডিগ্রি, P সমান কত VRMS IRMS ইনটু
cos থিটা cos 90 0, কোনো পাওয়ার ডিসিপেশন হবে না, কোনো ক্ষমতা ব্যয় করবে না। ক্লিয়ার? এখানে দেয়নি কোশ্চেন, তোমাদের দিলে তোমরা করে নেবে, ঠিক আছে? যে এখানে কোনো রকম ক্ষমতা হবে না। দেখো আমি লিখে দিচ্ছি, পাওয়ার ডিসিপেশনটা আমি লিখে দিচ্ছি বা পাওয়ার কনজিউমটা। তাহলে P ইকুয়াল টু কত? V RMS I RMS ইনটু cos 90, কেন ফেজ ডিফারেন্স এখানে কত? 90, তাহলে এটা হচ্ছে 0, কোনো রকম পাওয়ার ব্যয় করবে, ক্ষমতা ব্যয় করবে না। ক্লিয়ার? নেক্সট দেখো, একটি কুণ্ডলীর ভেতর দিয়ে ফ্লাক্স নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। তাহলে ফ্লাক্স কি বলছে? phi ইকুয়াল টু কত বলেছে গো? 2t স্কয়ার প্লাস 3t মাইনাস 4, সরি মাইনাস 4 হবে, ঠিক আছে? মাইনাস 4। আচ্ছা ওয়ে বার। ক্লিয়ার? আচ্ছা ওয়ে বার, যেখানে t টা হচ্ছে সময় এককে মাপা হয়, কুণ্ডলীর রোধ হচ্ছে কত? আর কত বলে দিয়েছে? 6 ওহম। আচ্ছা তাহলে t ইকুয়াল টু 3 সেকেন্ডে, 3 মানে তোমার সেকেন্ড সেকেন্ডে সেকেন্ড সময় কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত? কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? মানে I আমাকে বের করতে বলছে নাকি? বাস। তাহলে ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা কি বের করব? ফ্যারাডের সেকেন্ড ল থেকে ইনডিউসড ইএমএফ বের করব। আবিষ্ট তড়িৎ চালক বল আগে কত হয় বের করি। আবিষ্ট তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক ইনডিউসড ইএমএফ, তড়িৎ চালক বল নাকি কি হবে গো? আচ্ছা তাহলে চলো আবিষ্ট তড়িৎ চালক বলের ফর্মুলা কি জানি আমরা? E ইকুয়াল টু d phi dt। ওকে, তাহলে এটাকে টাইমের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো ফর্মুলা বসিয়ে দাও, dt অফ কত হবে? phi ভ্যালু 2t স্কয়ার প্লাস 3t মাইনাস 4। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো এখানে ডেরিভেটিভ করে কত হবে? 4t হয়ে যাবে প্লাস 3 হয়ে যাবে, dt 1। বেশ, এবার এইটা হচ্ছে কত? d phi dt হলো। আচ্ছা এবার টাইম কত বলছে? 3 সেকেন্ডে, মাথায় রাখবে 3 সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি দেখো d phi dt at t equal to 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড যদি হয় তাহলে দেখো এখানে t এর জায়গায় ভ্যালু তোমার বসাও 4 into 3 প্লাস 3 নাকি না? 4 3 12 3 15 নাকি? তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স পেলাম 15, E পেয়ে গেলাম 15 নাকি না? E পেলাম 15, তড়িৎ চালক বল পেয়ে গেছি। তাহলে আমরা কারেন্ট সমান কত জানি? কারেন্ট সমান তড়িৎ চালক বল বাই তোমার হচ্ছে কি তোমার রেজিস্ট্যান্স আর ভ্যালু পুট করে দাও। তাহলে 15 বাই কত গো? 6 নাকি? তাহলে 3 এ কাটো, 3 5 এ 15 আর 3 2 এ 6, তাহলে আড়াই 2.5 হচ্ছে, ঠিক আছে? তাহলে কারেন্টটা কত? 2.5 অ্যাম্পিয়ার। কারেন্টটা কত হলো? 2.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে বলেছি কি দেখো, আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত হলো? I ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ওকে, এটা তোমাদের কমপ্লিট পেপার ছিল, খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো দেখো কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা এতক্ষণ করে কনসেন্ট্রেট করে ক্লাস করলে তার জন্য থ্যাংক ইউ সবাইকে। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? আমরা সেট 2টা নিয়ে আবার আসবো। তো তোমরা দেখো এই সেটটা খুব ভালো করে করো, কেন বুঝতেই পারছো হিউজ মার্কস রয়েছে, ঠিক আছে? দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা যত বেশি লাইক করবে, যত বেশি কমেন্ট করবে, তত আমি বেশি ইন্সপায়ার হবো, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।